হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। আচ্ছা, 2-3 দিন ধরে আমার সাথে বায়ারটার কথা হচ্ছিল। আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম, মানে ওনার বায়ার রিকোয়েস্টে আমি একটা অফার পাঠাইছিলাম। তো অস্ট্রেলিয়ার বায়ার উনি, তো কথা হচ্ছিল। আমি কথা শুনে বুঝতে পারতেছিলাম যে উনি আমার ব্যাপারে আগ্রহী। জাস্ট আমি ওয়েট করতেছিলাম যে আমি কখন অর্ডারটা পাবো। আলটিমেটলি গতকাল উনি আমাকে অর্ডারটা দিচ্ছেন। $10 একটা অফার, 1000 ওয়ার্ড লিখে দিতে হবে। উনি মূলত, আমি যতটুকু বুঝলাম, উনি মূলত অ্যামাজনে অ্যাফিলিয়েট করে। ওনার অনেক বড় বড় কিছু প্রোডাক্ট আছে, ওখানে প্রোডাক্ট গুলো সেল করে। একটা রিভিউ টাইপের কন্টেন্ট লিখতে বলছে ওনার প্রোডাক্টের উপরে। তো আলটিমেটলি আমি অর্ডারটা পাইছি। আমি খুব খুশি, মানে এতটাই খুশি, কারণ আমি যখন জবে ঢুকছি আমি 3-4 মাস আগে, তো তখন থেকে আমার আসলে ইচ্ছা ছিল না যে আমি ফ্রিল্যান্সিং এ আসবো বা জবটাকেই মানে প্রায়োরিটি দিছিলাম যে এই জব করে স্যালারি বাড়াবো, একটা স্মার্ট স্যালারি নিয়ে জব করব। কিন্তু যখন আমি এলডিপির এই জিনিসটা দেখছিলাম, যে ফেসবুকের থ্রুতে দেখছিলাম যে এখানে ক্লাস আছে, ভর্তি হওয়া যাবে, তখন আমার মনে ভিতরে একটু জেগে উঠলো, কেন আমি অফিসে এরকম 8টা-5টা অফিস করব, এরকম বসদের এরকম প্রেশার। আসলে যারা কর্পোরেটে আছে, আমি জানি না, আমার অল্প এক্সপিরিয়েন্স আমি বলতেছি, আসলে জব জিনিসটা একটু প্রেশার, কর্পোরেট লাইফ একটু প্রেশারে থাকা। তো আমি চিন্তা করতেছিলাম যে আমি এখান থেকে কেন বের হয়ে আসবো, একটু বের হয়ে এসে আমি ইন্ডিপেন্ডেন্টলি বাসায় কাজ করব, ফ্রিল্যান্সার হবো। এই এলডিপি এটা দেখার পর থেকে, তারপর থেকে আর কি ক্লাস শুরু হইলে আমি 2-3 দিনের মাথায় আমি আমার ফাইবার আইডিটা খুলছিলাম। খোলার পরে আস্তে আস্তে আমি ভাবলাম যে আমি তো কন্টেন্ট লিখতেছি, তো আমি কন্টেন্টের পরে 2টা গিগ দিই। গিগ দেওয়ার পরে দেখলাম অনেক প্রবলেম, ইমপ্রেশন হচ্ছে না, তারপরে ক্লিক হচ্ছে না। তো আমি তারপরে ফাইবারের ফোরামে গেলাম, বিভিন্ন জায়গায় ব্লগ পড়লাম, কন্টেন্ট পড়লাম যে কিভাবে গিগের ইমপ্রেশন বাড়ানো যায়, কিভাবে বায়ারদের কাছে পৌঁছানো যায়। অনেক পড়াশোনা করছি, স্টাডি করছি। তারপরে গিগের কিছু ত্রুটি আছে, ভুল আছে, বা বায়ারদের কিভাবে রিকোয়েস্ট পাঠাইতে হয়, কি কি জিনিসগুলো ইন্ডিকেট করতে হয়, সেগুলো নিয়ে অনেক পড়াশোনা করছি। মানে তারপরে টেস্টও করছি, পাঠায় দেখছি। তারপর আলটিমেটলি আমি সাকসেস হয়েছি। এটা আসলে আমার অনেক বড় একটা পাওয়া। আমি যে কতটা খুশি আমি বলতে পারবো না। আমি গতকাল রাতে অনেক অনেক খুশি হয়েছিলাম যখন আমার প্রোফাইলের স্ক্রিনে আমি দেখলাম যে আমার $10 একটা অফার। হ্যাঁ, টাইম উঠতেছে, 3 দিন সময় আছে। আসলে আমার একটা স্বপ্ন পূরণের মতো একটা ব্যাপার স্যাপার আমার কাছে মনে হয়েছে। ওয়েলকাম মান্না ভাই, কংগ্রাচুলেশন। আমি যখন টপ রেটেড সেলার বা লেভেল 1 সেলার বা 2 সেলারদেরকে দেখি, যখন ওদের প্রোফাইল দেখি যে এতটা অর্ডার ওরা কমপ্লিট করছে বা এতগুলো রিভিউ আছে, আমার আসলে সত্যি কথা বলতে, আমি মিথ্যা কথা বলবো না, আমার একটা ফ্রাস্ট্রেশন কাজ করতো যে আমি কবে একটা অ্যাটলিস্ট একটা জার্নিটা একটা অর্ডার দিয়ে আমি প্রচুর অনেক ঘাটি, অনেক আর কি নিজের দিকটাকে প্রমোট করা যায়, কিভাবে অর্ডার পাওয়া যায়, কি কি টেকনিক অ্যাপ্লাই করা যায়। আপনারা ফাইবারের যে ফোরামটা আছে, ফোরামে অনেক হেল্প করছে আমাকে। আমি সত্যি কথা বলবো যে ফাইবারের ফোরাম আমাকে অনেক হেল্প করছে জানতে, শিখতে, হ্যাঁ, নিজেকে প্রমোট করতে। এটাই। বেস্ট অফ লাক বান্না ভাইয়া ফর দ্য নেক্সট ফিউচার লাইফ। আপনি আরো এগিয়ে যাবেন আমরা আশা করি। আপনার সাথে সাথে আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ ভাইয়া। আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন বান্না ভাই, কিভাবে কি করলে ভালো হয়। উনি ওনার পরিশ্রমের কথাটা কিন্তু বলছে, আসলে উনি কতভাবে ট্রাই করছে, কিভাবে কি করা গেছে। আসলে ওনার পরিশ্রম করছে এবং পরিশ্রমটা আসলে বৃথা জানে। উনি কিন্তু আরো একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে বায়োর রিকোয়েস্ট যখন আমরা করি, যেমন স্যার আজকে বলতেছিলেন যে গতকাল রাত্রে সারা রাত্রে ধরে নাকি বায়োর রিকোয়েস্ট করছেন। আচ্ছা, বান্না ভাই কিন্তু এখানেও বলছেন যে বায়োর রিকোয়েস্ট উনি করছেন, প্রথমে কিন্তু উনি রেজাল্ট পাননি, ফলাফল পাননি। পরে উনি আসলে আইডেন্টিফাই করছে আসলে আরো কি উপায়ে বায়োর রিকোয়েস্ট গুলো পাঠানো যায়, হ্যাঁ, আসলে মানে কিভাবে কি সিস্টেমে করা যায়। তো উনি আসলে ওনার টেকনিক মানে চেঞ্জ করছেন, প্রতিনিয়ত পদ্ধতি চেঞ্জ করছেন। তো ব্যাপারটা ঠিক, আমরা যদি আমাদের সবার ক্ষেত্রে এরকম ট্রাই করি, ইনশাল্লাহ হয়ে যাবে। বাই রিকোয়েস্টের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি কিন্তু বারবার বলতেছি যে ফাইবারের যে অ্যালগোরিদম বা ও যে রোবট, ও কিন্তু আপনার বাই রিকোয়েস্টটা বাইরের কাছে উপস্থাপন করবে তখনই যখন আপনার ফ্রেশ একটা থাকে, এই মানে কপি পেস্ট কম থাকে বা গ্রামাটিক্যাল ইরর বলেন এভরিথিং যদি কম থাকে, তখনই সে আপনার আপনার রিকোয়েস্টটা বাইরের কাছে সে উপস্থাপন করে খুব ভালো করে। আমরা তো অবশ্যই দেখবো যে 30 জন আগে পাঠাতে পারতেছি কিনা, বা কি লেনদেন কি ব্যাপার স্যাপার, সেটা তো আমাদের মাথায় অবশ্যই থাকবে। এছাড়া আমাদের মাথায় আরেকটা থাকবে যে আসলে আপনি এমন কিছু দিতে পারতেছেন কিনা যেটা হচ্ছে একটু আনকমন। আই থিঙ্ক আমরা কিন্তু কোনো কিছু কেনার ক্ষেত্রে, ড্রেস কেনার ক্ষেত্রে সবচেয়ে আমরা বেশি মেনটেন করি যে আসলে একটু আনকমন করার ট্রাই করি। ঠিক সেভাবে আপনি যদি এই ফলোটাই যদি আপনি বাই রিকোয়েস্টের ক্ষেত্রে বা আপনার কাজের ক্ষেত্রে করেন, আপনি ইনশাআল্লাহ সাকসেস পাবেন। কারণ বাইরেরা আসলে নতুন কিছু চায়, কারণ আপনার মতো
আপনি খেয়াল করছেন, আমি আপনাদেরকে দেখাইছি যে একটা রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে 50-60টা চলে যায়। তো 50-60টা দেখা গেছে অ্যাভেলেবেল থেকে, বাইরে ওখান থেকে পিক করে আসলে মানে একটু ডিফারেন্স লুকটা কি আছে বা কি আছে, ওটা আমাদের ক্ষেত্রে আমরা সেটাই করতাম, ডিফারেন্ট জিনিসটা আমরা পিক করতাম। ঠিক আছে, আমরা আশা করি যে বান্না ব্যাট থেকে আপনারা অনেক ইন্সপায়ার হবেন, কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা বান্না ভাই, আপনাকে সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই সাকসেসের জন্য। আশা করি আপনার এই সাকসেস গুলো অনেক বড় হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের কোন ব্যাচে যেন, এই ব্যাচে কি না না আরো একটা ব্যাচে প্রায় আশা করি আরো একটা সাফল্য আসবে। উনি মেবি একটু বিগ সাফল্য যদি পায়, বড় একটা সাফল্য পাবে। সেটা হচ্ছে আপনাদের দুইটা সাইড দেখাইছিলাম, একটা হচ্ছে ইন্ডিয়ার আর একটা হচ্ছে গ্লাসডোর। উনি ইন্ডিয়ার থেকে 5 জন না যেন 7 জন বায়ারের সাথে কমিউনিকেশন করছেন। একজন বায়ার ওনাকে রেসপন্স করছে, প্লাস হচ্ছে ওনাকে ইন্টারভিউর জন্য ডাকছে 7 তারিখে, আগামী 7 তারিখ বৃহস্পতিবার, আর হচ্ছে 14 তারিখ, দুইটা ডেট দিছে। উনি চাচ্ছেন আমার সাথে ইন্টারভিউটা নিয়ে দেওয়ার জন্য, তো ট্রাই করবো। ইউএসএ তো আমাদের সাথে 10-11 ঘন্টা ডিফারেন্স আছে। তো মোটামুটি আরো দু একজন রেসপন্স পাইছে। তারপরে যে আপনাদের একটা যে সাইট দিয়েছিলাম কিবোর্ড জন্য, যে আশিক খান ভাই যে ফিল আপ করছে, উনিও মোটামুটি ইয়ার ডেট পাইছে। আশিক খান ভাই, আপনি কি ভাইবার ডেট পাইছেন? এক্স ব্লড না জান কি এটা ছিল ওইখান থেকে? না স্যার, ওই জায়গায় তো ভাইবার ভাইবার ডেট কোনো ডেট পাইনি, ওই পাইছেন জায়গায় কিনা? একটা পোস্ট, ওই জায়গায় দিয়েছে। আর আজকে ওনাকে আমি পোস্ট একটা ছিল, হ্যাঁ মেইল হ্যাঁ। পাঠাইছি আবার আমার মেইলে। আচ্ছা, ওইখান থেকে আরেকজন আপনার ওই সেম ক্যাটাগরি থেকে ভাইবার ডেট পাইছে, ওনার ডেটটা মনে হয় 10 তারিখে। তো আশা করি আপনারা যদি এরকমই করতে থাকেন, হয়তো ডেট মানে এরকম আস্তে আস্তে ডে বাই ডে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। একটু পরিশ্রম করতে থাকলে পাবেন। আর স্যার বলতেছেন গতকাল রাতে অনেক পরিশ্রম করছেন, ওকে ডান। একটু করেন, হয়তো আপনার আরেকটু পরে হয়তো রেজাল্ট হইতে পারে, বা ভাই ইনশাআল্লাহ আমার হয়তো কি সামনে হয়ে যাবে। রিকোয়েস্ট কি সেন্ডে কি কোনো ভুল হচ্ছে কিনা নাকি? আমি তো না, ভুল হচ্ছে ব্যাপারটা এরকম না, আপনার সেন্ড রিকোয়েস্ট গুলো ভালোই আছে। খুব যে আশিক ভাইটা ছিল 4 তারিখ। আশিক ভাই, আপনার ছিল ডেট ছিল, এই যে শোন ভাই বলতেছে আপনার 4 তারিখে ডেট ছিল। না স্যার, গতকালকে 4 আপনার ভাইবার তারিখে ডেট ছিল। ডেট ছিল না। কেন আশিক ভাই, আপনি বললেন না 4 তারিখে ছিল? 4 তারিখে একটা ছিল তো। সাবমিশনের লাস্ট ডেট ছিল 4 তারিখ, সাবমিশনের লাস্ট ডেট ও ছিল, তাছাড়া ও যাই হোক, হ্যাঁ ঠিক আছে তাহলে। হ্যাঁ, 4 তারিখে ভাইবার ডেট হওয়ার কথা না, কারণ 3-4 তারিখে সাবমিশন লাস্ট ডেট। হ্যাঁ, এরকম 10-15 তারিখের মধ্যে ভাইবা ডেট পাবে। তো এরকম অনেকে ভাইবা পাচ্ছেন। তো আমি সবাইকে বলি, ধরেন আপনাদের এই বেস থেকে এখনো ভাইবা আসেনি, তারপর সবাইকে বলবো ভাইবা যখন আপনার আসবে সেটা ভালো গুড, কিন্তু কেউ ভাইবার দেওয়ার সময় চিন্তা করবেন না যে এটা আপনার জব হয়ে যাবে। বরং এটা চিন্তা করেন যে আসলে ভাইবাটা কত ভালোভাবে দেওয়া যায়। ঠিক আছে, কারণ ইন্টারন্যাশনাল প্লেসে মাত্র ভাইবা দিচ্ছেন আপনি, প্রথম ভাইবাতে যে আপনি পারফেক্ট হবেন তা না। আপনি একটু সময় লাগতে পারে, কিন্তু অধৈর্য হয়ে না, একটু ধৈর্য ধারণ করে অধৈর্য হয়ে না, ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। আচ্ছা, আমরা আমাদের গত ক্লাসে কি টপিক নিয়ে আমরা আলোচনা করছি, যে সবাই একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, ঠিক না? ইয়েস স্যার। জি নাইট ভাই। আমরা জি অ্যাটলিস্ট সবার সবাই একটা করছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস তো আমরা ইনস্টল করলাম, এখন আমরা আমাদের সাইট রেডি করব, সবকিছু ঠিক আছে। বাট আমরা যখন সাইট রেডি করব, আমাদের সাইট রেডি করার আগে আমাদের অনেক কিছু প্রোগ্রাম আছে, কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে রেডি করতে হবে। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাইটের ক্ষেত্রে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, এখানে আমরা বলছিলাম যে অন সাইট অপটিমাইজেশনের যে প্রথম যে পার্টটা থাকবে, এটা হচ্ছে প্রথম পার্ট। এই প্রথম পার্টে আপনাদের 11টা টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি। 11টা টপিকের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়ে গেছে, তারপর হচ্ছে থিম ইনস্টলেশন হয়ে গেছে। আচ্ছা, আমাদের কি এই ডিসকারেজ ইন্ডেক্সিং বা আর কোনো কিছু দেখানো হয়েছিল আশিক ভাই, নাকি এই দুইটাই আলোচনা হয়েছে, শুধু থিম জি না, আর ইনস্টলেশন আর কিছু দেখানো ওয়ার্ডপ্রেস? হয়নি। এগুলো দেখানো হয়নি স্যার। আচ্ছা শুধু ওই ঠিক আছে, দুইটা চলেন তাহলে হয়েছে। আমাদের ওয়ার্ডপ্রেস শুধু খুলে দুইটা ওই হয়েছে, জায়গা এই থেকে তো? থিম সেট করে শুধু দেখানো হয়েছিল স্যার। এখনো কাস্টমাইজ করতে হবে কি করে না করে, এগুলো আজকে দেখানো হবে স্যার। মানে থিম ইনস্টলেশন বন্ধ হয়েছে, ঠিক না? জি স্যার। নাইট আচ্ছা ভাই, ঠিক আছে, থিম ইনস্টলেশন আমরা পর্যন্ত এখন না, শুধু 1 আর 3 হয়েছে। আচ্ছা আমরা এখন মেন পার্টে চলে যাচ্ছি ক্লাসে। আচ্ছা, আমাদের এখানে একটা টপিক দেখেন, ডিসকারেজ ইন্ডেক্সিং। এই ব্যাপারটা কি? আপনি ক্লাস শুরু করার আগে একটা মিনিট সময়,
আচ্ছা, ডিসকারেজ ইন্ডেক্সিংটা কি একটু দেখে। ধরেন আমি গুগলে সার্চ করলাম, কি সার্চ করলাম, বেস্ট ব্যালেন্ডার রিভিউ আছে না, ধরেন ব্যালেন্ডার রিভিউ সার্চ করলাম সাপোজ। এখানে দেখেন আমি গুগলে কি লিখে সার্চ করছি বা সার্চ ইঞ্জিনে, যে বেস্ট ব্যালেন্ডার রিভিউ। এখন এই কথাটা লেখার পরে দেখেন এই এই সাইটটা ফার্স্ট পেজে আছে, বা এই যে এই সাইটটা ফার্স্ট পেজে আছে। তা এই যে ওনারা যে ফার্স্ট পেজে আছে, সার্চ ইঞ্জিন বুঝবে কিভাবে যে ওরা আসলে ফার্স্ট পেজে রাখা উচিত? দেখেন ওর মধ্যে তো সে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছে, এই ব্যক্তি অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছে, এরকম অনেকেই আছেন, ঠিক না? দেখেন আমাদের প্রথম দুজনকে দেখাইছি, এই পেজে তো 10টা আছে, বা 2 নাম্বার পেজে 10টা আছে, 3 নাম্বার পেজে 10টা আছে, এরকম 10 নাম্বার পেজ পর্যন্ত 100টা সাইট থেকে সে প্রথম 10টা সাইটকে সে ফার্স্ট পেজে রাখছে, ঠিক না? এটা সে আসলে কিভাবে রাখছে? এখন এই আমরা যে সাইটগুলো পাবলিশ করি, সাইটে যে কন্টেন্ট গুলো দেই বা ইনফরমেশন গুলো যে দেই, এগুলা সার্চ ইঞ্জিন কি করে, ওনাদের ওনাদের সাইটে বা ওনাদের যে রোবট আছে ওনাদের প্ল্যাটফর্মে এই আমাদের ইনফরমেশন গুলো কি করে, সে ইন্ডেক্স করে গ্রামাটিক্যাল ইরর থেকে শুরু করে আপনি কেমন কন্টেন্ট লিখছেন, কতটুকু ইমপ্রুভমেন্ট, সবকিছু একটা খুঁটিনাটি বিশ্লেষণ করে আলোচনা করে সে আসলে আপনাকে একটা র্যাঙ্কিং দেয় বা আপনার একটা পজিশন দেয় সার্চ ইঞ্জিন গুলোতে। গুগল ধরেন গুগল দেয়, ইয়াহু বিং যেটা থাকে সে দেয়। এই যে ব্যাপারগুলা আপনার এই সাইটগুলো সে কি সে তো র্যাঙ্ক দেওয়ার ক্ষেত্রে বা এই যে আপনাকে নিয়ে সে বিশ্লেষণ করে কিভাবে, সে তার প্ল্যাটফর্মে আপনাকে ইন্ডেক্স করে সে ওই ব্যাপারগুলো রিড করে, যে জানে সবকিছু করে। এটাকে হচ্ছে ইন্ডেক্সিং, যে আপনার যে ইনফরমেশন গুলো সে কি করে সাইটে সে ইন্ডেক্স করে নেয়, এর মাধ্যমে সে আপনাকে র্যাঙ্কিং দেয় বা আপনাকে একটা পজিশন ক্রিয়েট করে। এখন আমরা এখানে আমাদের টপিকটা কি, যে ডিসকারেজ করা কি, যে আসলে আমরা চাচ্ছি না আমাদের সাইটটাকে ইন্ডেক্স হোক। আমরা কেন চাচ্ছি না? কারণ আমাদের সাইটে আসলে কোনো ইনফরমেশন নেই, আমাদের সাইটে হচ্ছে ভালো কোনো আপডেটেড কোনো কন্টেন্ট নেই, কোনো পোস্ট নেই, কোনো পেজ নেই। এর জন্য আমরা কি করব, আমরা 10টা পোস্ট না দেওয়া পর্যন্ত, আমরা 10টা পেজে কোনো কন্টেন্ট, 10টা টপিক নিয়ে কন্টেন্ট না দেওয়া পর্যন্ত, মিনিমাম 10টা, এর উপর যদি পারেন 15টা 20টা ওকে ডান, 10টা টপিক না দেওয়া পর্যন্ত আমরা এটাকে সাইটটাকে ইন্ডেক্স করাবো না, আমরা কি করবো, ডিসকারেজ করে রাখবো। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, জি স্যার। কেউ কি আছেন ক্লাসে নাকি নাই? আচ্ছা, এখন আমরা আসি নাই স্যার। ইন্ডেক্সটা ডিসকারেজ কিভাবে করবো এটা আমরা দেখাচ্ছি। আমাকে কেউ ওয়ার্ডপ্রেসে ই দেন, অ্যাক্সেস দেন, আর হচ্ছে সি প্যানেল অ্যাক্সেস দেন, যে কেউ একজন দিলেই হবে। আমি একটু আপনার স্টপ শেয়ার দিয়ে রাখতেছি, কারণ যেহেতু উনি পাসওয়ার্ড শেয়ার করবেন। ঠিক আছে, আমি লগ ইন করে তারপর আবার আসতেছি, যে কেউ একজন দিলেই হবে। সি প্যানেল অ্যাক্সেসটা দিবেন, আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা দিবেন, ইউজার নেম সহ কিন্তু, হ্যাঁ। নাহিদ ভাই, আপনি কি আমাদের সি প্যানেলটা দেখিয়েছিলেন? সি প্যানেল দেখেন নাই? কি বললেন কথাটা, অভিজিৎ ভাই বলছেন? হুম, আপনি তো দেখাইছিলেন যে ওই ইয়েটা লগ ইন করা, জাস্ট। ওয়ার্ডপ্রেসটা? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা দেখিয়েছিলেন, আর ওই যে যে ওয়েবসাইটে, মানে যে annex.com, ওই ওয়েবসাইটে ঢোকাটা। আশিক খান ভাই, জি স্যার। সি প্যানেল দেখেন নাই? সি প্যানেল দেখছি তো স্যার, সি প্যানেল দেখাইছিলেন তো। সি প্যানেলে তো ঢুকতে মানা করছিলেন। আচ্ছা, ঢুকতে মানাই করে দিছি? না, এরকম হওয়ার কথা না। আশিক খান ভাই, আপনি না আমাকে তো। যে স্কাইপিতে দেন, এখানে চ্যাট বক্সটা তো থাকবে না, ধরুন কোনো কারণে নেটওয়ার্কের সমস্যা হলে চ্যাট বক্সটা হারায় যাবে। আপনি আমাকে ওকে। সি প্যানেল লিখে দিন আর ওয়ার্ডপ্রেস লিখে দিন, কিভাবে কিভাবে।
আশিক খান ভাই একটু সুন্দর করে দেন, যেমন ইউজার নেম পাসওয়ার্ড এভাবে লিখে লিখে দেন, না হলে আমি বুঝবো কিভাবে। তারপরে সাইটের ইউআরএলটাও দিবেন। হ্যাঁ, ওকে স্যার। সাইটের ইউআরএলটাও লাগবে। আচ্ছা আমি বুঝতেছি যে আপনার ডব্লিউপি, সমস্যা নেই, দেন আপাতত দেন। কোথায় দিচ্ছেন আপনি? পাবলিক দিচ্ছেন? জি স্যার, আপনি পাবলিকে দিচ্ছেন কেন? সমস্যা নেই স্যার। আচ্ছা আপনার যদি এটা সেফটি কনসার্ন না থাকে তাহলে দিতে পারেন পাবলিকে, তাহলে তো সমস্যা কি, তাহলে দেন। যদি ব্যাপারটা অসুবিধা সেফটি নেই। কনসার্ন না থাকে তাহলে দিতে পারেন। আচ্ছা তাহলে দেন, সমস্যা নেই। আপনার সাইটের ইউআরএলটাও দিবেন। হ্যাঁ, ওকে স্যার। ইউআরএলটা লাগবে, কারণ ইউআরএল ছাড়া তো ঢুকতে পারবো না। স্যার ইউআরএল তো আমার একটু দেরি করতে হবে স্যার, আমার ফোনের থেকে দিচ্ছি তো স্যার, আমি ঢুকে তাই ওই জায়গাতে হ্যাঁ ইউআরএলটা হ্যাঁ নিতে দেন, হবে। সমস্যা নেই, দেন। এটা আপনি দিচ্ছেন, দেন। স্যার ওয়ার্ডপ্রেসেরটা দিতে হবে স্যার ইউআরএল। ইউআরএল কি ওয়ার্ডপ্রেসের হয়? ইউআরএল হচ্ছে আপনার সাইটের ইউআরএল দিবেন। ও ও ও জি স্যার। নাহিদ ভাই, বলছি ওই জি, সি প্যানেলের আইডি পাসওয়ার্ড কি আলাদা হয়? সি প্যানেল আইডি পাসওয়ার্ড লাগবে না। ওটা আপনার সি প্যানেলটাই তো আপনার মেইন একটা সাইডের। সি না প্যানেল যদি না শোনেন, আমি থাকে, বলতেছি যে আমি পুরো ফ্রি হোস্টে আমি যে আইডি পাসওয়ার্ডটা ঢুকছিলাম ওইটাই কি সি প্যানেলে ব্যবহার করা যাবে? হ্যাঁ হ্যাঁ ওইটাই ব্যবহার করা যাবে, ওইখান থেকেই সি প্যানেল আসলে অ্যাক্সেস করা যাচ্ছে। ও কিন্তু আচ্ছা আচ্ছা আসলে আচ্ছা, আমাদের যখন আমি সি তো প্যানেল হবে তখন এটা বুঝতেই পারছিলাম না, না হলে আমি তো 30 সেকেন্ডের মধ্যে দিয়ে দিতে পারতাম আপনাকে। আমি বুঝতে পারছি সি প্যানেল কোনটা। আমি তো, আমার কাছে দুইটা আছে, যে কো ফ্রি হোস্টে ঢোকার। সি প্যানেলের পাসওয়ার্ডটা তো আপনি প্রি হোস্টে ঢুকে তারপর ইউজ করতেছেন, জি জি কিন্তু জি এটা পাসওয়ার্ডটা কিন্তু আলাদাভাবে ক্রিয়েট হয়েছে। জি, বুঝছি। স্যার স্ক্রিনটা একটু শেয়ারের পারমিশনটা দিবেন স্যার, আমি ইউআরএলটা ওই জায়গা থেকে একটু আপনার কাছে শুনে দিতাম স্যার কোন ইউআরএল। হ্যাঁ, অজিত ভাই দিয়ে দেন, কে কে আছেন একটু দিয়ে প্যানেলে দেন তো, দেন। একটু দিয়ে দেন। আচ্ছা আপনাদের এই দেখাই, ওকে। নাহিদ ভাই, আজকে কি আপনি পারমিশন দিছিলেন না আমারটাই হয়েছে? এইটা স্যার। হ্যাঁ ওইটা আছে সাইট, এটা হবে না, এটা হচ্ছে আপনার ইউআরএল। হ্যাঁ, ইউআরএল সাইট। এটা ক্লিক করেন, এটা electronicshopbt.unix.com, এটা হচ্ছে আপনার সাইটের ইউআরএল। ওকে স্যার, স্যার এটা আমি ইসে দিয়ে দিচ্ছি স্যার, জুমে একটু দিয়ে দিচ্ছি স্যার, আমি স্কাইপে তো পিসি তে করা নেই, জুমে দিয়ে দেবো দিয়ে স্যার। দেন। নাহলে নাহলে আমার মেল করে আবার নিয়ে আসা লাগবে ফোনে। না না, মেল করা লাগবে কেন? আমার স্কাইপে তো স্যার পিসি তে খোলা নেই, ওই জন্য আমি দিয়ে দিয়েছি স্যার জুমে। কোথায় দিচ্ছেন? জুমের চ্যাট বক্সে তো। জি স্যার। আশিক ভাইয়ের তো ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট আছে না? ও সে বহুত আগে যখন নিজে নিজে মাতব্বরি করতাম তখন খোলা। আপনারা দুইজন আছে পুরো পূর্ব অভিজ্ঞতা আছে। আচ্ছা
এটাতে হচ্ছে আমি পাইলাম না আপনার, এটা হচ্ছে বাকি চ্যাট বক্স কোথায় দিচ্ছেন, বাকি এগুলা স্কাইপিতে দিচ্ছেন না? জি স্যার, স্কাইপিতে দিয়েছি। আচ্ছা, স্কাইপিতে দিচ্ছেন, ইউজার নেম হচ্ছে আশিক খান। আচ্ছা, না বোঝা যাচ্ছে যে কোন গ্রামে থাকে আল্লাহ জানে, এত বিদ্যুৎ যায় সি প্যানেল শীতকালেও। লাগবে আমাদের। অভিজিৎ ভাই ওই রেকর্ডের পারমিশনটা দেন তো। আমার জি সাগর মাহমুদ ব্রো দিয়েছি, আপনি এবার চেষ্টা করে দেখেন তো একটু। ওকে আমার কই, আমারও দেন, আপনি ওয়াল তো করে দেন রেকর্ড। আপনি তো লিভ নিয়েছিলেন। হ্যাঁ দিয়েছি, আমি কারে সবাইকে কি দিচ্ছেন? পারমিশন দিয়ে দিয়েছি যারা যারা অনলাইন। পারমিশন দিচ্ছে স্যার রেকর্ডিং এর। আচ্ছা, আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? কারেন্ট চলে গেছিল। জি দেখা যায় নাহিদ ভাইয়া, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু হচ্ছে সমস্যা তো এখানে, এই যে এই ভাইয়ের সাইটে সমস্যা। আচ্ছা আচ্ছা, চলে সমস্যা হলে আসছে। কি আমি দিব? স্যার স্যার ওই আপনার হচ্ছে এই ট্যাবে স্যার কালকে থেকে সমস্যা হচ্ছে স্যার, আমার ওই মাঝে মাঝে দেখতেছিলাম স্যার হঠাৎ করে রিলোড দেখাচ্ছে, কোনো কিছু নেই বলতেছে আবার নিউ ট্যাব নিতে, কালকে থেকে এরকম সমস্যা হচ্ছে স্যার। দেখেন দেখেন, ঠিক আছে, আপনার ইউজার নেমটা দেখেন তো। জি স্যার। এইটা দেন, এই যে সি প্যানেল দেন, তাড়াতাড়ি দেন সি প্যানেল। ঠিক আছে, এবার সি প্যানেলটা দেন আশিক খান ভাই। সি প্যানেল না থাকলে প্রো ফ্রি হোস্টটা এটা দেন। স্যার প্রো ফ্রিস্টো মানে কি ওই জিমেইল আর যে পাসওয়ার্ডটা ছিল ওইটা দিব? হ্যাঁ, এই যে প্রো ফ্রি হোস্ট অ্যাকাউন্ট খুলছিলেন না, ওই ইমেল আইডিটা আর পাসওয়ার্ডটা দেন। হ্যাঁ ওকে স্যার, ওকে দিয়ে দিচ্ছি। কি দেখাচ্ছে নাসিক খান ভাই? আরে আমি কিছু আরে কি দেখাচ্ছি? দেখায়? নাহিদ ভাই বলতেছি যে সি প্যানেলে কিন্তু আমরা কোনো আইডি পাসওয়ার্ড তো খুলিনি, তার মানে যে ওই জিমেইল আর পাসওয়ার্ডটাই হচ্ছে সি সি প্যানেলের, তাই তো? না, জিমেল পাসওয়ার্ড অ্যাকচুয়ালি প্রি হোস্টের, আমি দেখাচ্ছি সি প্যানেল পাসওয়ার্ডটা কিভাবে হবে। ওইটা কিন্তু বুঝি না এখনো। এটা হচ্ছে কি, ধরেন আমি এই যে আমরা সি প্যানেলে ঢুকবো কিভাবে দেখাই দিচ্ছি, হ্যাঁ দেখেন জি আপনারা জি খেয়াল করেন। ধরেন আপনারা যখন কোনো কিছু কিনবেন, হ্যাঁ, জি আমরা তো এখান থেকে লাস্টে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে ঢুকে যাই জি ওয়ার্ডপ্রেসে। জি আর আমরা সি প্যানেলে ঢুকবো ঠিক সেম, এখানে যে ধর এ হচ্ছে আমাদের সাইট, হ্যাঁ। সি প্যানেল লিখবো পি এ এন ই এল, এই যে সি প্যানেল এইভাবে লিখে আমাদের ই করবো। আচ্ছা ওইভাবে না লিখে কি স্যার ঢোকা আমি যায় জুম না? চ্যাটে দিয়ে এই দিয়েছি দেখেন স্যার। নাহিদ ভাই এই দেখেন সি স্যার প্যানেল আমি চলে জুম আসতেছে। চ্যাটে দিয়ে দিয়েছি। ওই দেখেন নট ফাউন্ড লিখতেছে। এটা হচ্ছে আপনাদের সি প্যানেল দিচ্ছে না। স্যার আমি জুম চ্যাটে দিয়ে দিয়েছি ওর স্যার। ওর সি প্যানেলে এইভাবে ঢুকা যাবে না, কিন্তু মেইনলি সি প্যানেলে আমরা এইভাবেই ঢুকবো যখন আপনারা ওই হচ্ছে সাইট হোস্টিং কিনবেন, ঠিক আছে? চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন উইন্ডোজ, কন্ট্রোল প্যানেল, যাকে আমরা সি প্যানেল বলি। এই যে ইউজার নেম হচ্ছে এটা, আর পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড মানে আপনি যেটা ক্রিয়েট করেন সেটাই না, ইউনিক ডট 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 এটা দিয়ে হচ্ছে ঢোকা যায়। ডিএনএস পাসওয়ার্ড হচ্ছে সি প্যানেল। এই যে দেখছেন আপনি ইউজার নেম, এই যে এটা হচ্ছে আপনার ইউজার নেম, এখান থেকে লগ আউট হলে লগ আউট হয়ে যাবে। পাসওয়ার্ডটা কই? এই যে cpanel.unix.com। আচ্ছা, এটা cpanel কাজ দিতে হবে। ওকে, ঠিক আছে, চলেন আমরা ক্লাস শেষ করি।
কাছের টপিক নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমরা কি দেখাচ্ছিলাম? ডিসকারেজ ইন্ডেক্সিং, ঠিক না? ডিসকারেজ ইন্ডেক্সিং দেখাচ্ছিলাম। আচ্ছা, আমরা এই যে আমরা ওয়ার্ডপ্রেসে আসবো, ওয়ার্ডপ্রেসে এসে সেটিং থেকে এই যে রিডিং এ আসবো। রিডিং এ এসে দেখেন এই যে এখানে দেখছেন ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। কি বলতেছে যে ডিসকারেজ করতে সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, যে এই সাইটটা ইন্ডেক্সিং যেন না হয় এটা ডিসকারেজ করতে বলতেছে। কই থেকে? কাকে? সাইট ইয়েকে, সার্চ ইঞ্জিনকে। আমরা এটা ডিসকারেজ করে দেব, তারপর এখানে সেভ চেঞ্জ দিব। আমাদের সবাই আমরা যখন একটা সাইট রেডি করব ফার্স্টের দিকে আমরা এই কাজটা করে নিব, ঠিক আছে? ছবি কেন? আচ্ছা, এরপর হচ্ছে থিম ইনস্টলেশন শেষ হয়েছে। পারমালিঙ্ক সেটআপ। আচ্ছা, পারমালিঙ্ক সেটআপটা কি দেখাই? আমরা বেস্ট ব্যালেন্ডার রিভিউতে ছিলাম না? আচ্ছা, বেস্ট ব্যালেন্ডার থেকে আমরা এইখানে ঢুকছিলাম। খেয়াল করে দেখেন, আমরা যখন বেস্ট ব্যালেন্ডার রিভিউতে ঢুকি তখন এই সাইডে আমরা চলে আসি। আচ্ছা, ওর সাইডে এই হিজিবিজি হয়েছে দেখেন। এই যে ও একটা সাইট ক্রিয়েট করছে হেলথ কিচেন, ওর সাইটের নাম হচ্ছে হেলথ কিচেন 101.com, বাট সে দেখেন হেলথ কিচেনের পর .com বেস্ট ব্যালেন্ডার রিভিউ, ওর এই বেস্ট ব্যালেন্ডার রিভিউ পর্যন্ত ওর এই টাইটেলটা হওয়ার কথা ছিল। প্যারামালিঙ্কটা যেটা পারমালিঙ্কটা যেটা হওয়ার কথা ছিল এই রিভিউ পর্যন্ত। তারপর দেখেন এই যে অযাচিত এই কিছু ওয়ার্ড আসছে, দেখছেন আপনারা? এগুলো অযাচিত, এগুলো আসলে সমস্যা করে, আমাদের ইন্ডেক্সিং ও সমস্যা করে, আমাদের র্যাঙ্কিং ও সমস্যা করে। তারপর দেখেন এটা ইউজার ফ্রেন্ডলিও না। দেখেন এটা যদি এরকম হইতো তাহলে কত সুন্দর লাগতো না? এই যে এইটুক হইতো, এটি হলে কিন্তু কত ভালো লাগতো। আচ্ছা, আমরা যদি ধরেন আরো একটা সাইট যাই, ধরেন কি দেখা যায় বলুন তো? বেস্ট মোবাইল ফোন রিভিউ, এগুলো তো কমন, ধরেন এটা তো দেখলাম, একটু ভিন্ন টাইপের দেখতে যাচ্ছে। বেস্ট হোম ডেকোর, হোম ডিজাইন না? চলুন আদারটা দেখি। সাইট লোডিং হয়ে যায় এতক্ষণ লাগে, দেখছেন? এই জন্য আবার লোডিং নিয়ে পড়াশোনা করছিলাম, যে লোডিংটা খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ লোডিং হয়ে যেতে তো আমরা কি ওয়েবসাইটের জন্য অপেক্ষা করবো? এই যে ও কত দ্রুত আসছে। আচ্ছা, এখানে দেখেন ওর কত সুন্দর করে ওর পারমালিঙ্কটা ক্রিয়েট হয়েছে। এলই ডেকোর ওর হচ্ছে এটা হচ্ছে ওর সাইডের নাম। এরপর হচ্ছে ডিজাইন ডেকোর হচ্ছে ওর ক্যাটাগরির নাম। এরপর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, তারপর হোম ডেকোর ডিজাইন। কত সুন্দর করে একটা কি ক্রিয়েট হয়েছে? পারমালিঙ্ক ক্রিয়েট হয়েছে। বাট আমরা এর আগে যে সাইটটা ঢুকছি দেখেন ওর কোথায় গেল? আচ্ছা, এই যে ওর পারমালিঙ্কে যে ঢুকছিলাম কি অবস্থা ছিল ওর পারমালিঙ্কের, না? দেখি ব্যাকে যাই। আচ্ছা, এখন তো ব্যাকে যাওয়া সম্ভব না, কারণ এখান থেকে দেখে যে অযাচিত অনেক, এই যে অযাচিত অনেকগুলো কি কি চলে আসে। তো এগুলো হচ্ছে আসলে সমস্যা, আমরা এইভাবে রাখবো না। এটা হচ্ছে পারমালিঙ্ক, যে আমরা এটা হচ্ছে কি দেখেন এটা অটোমেটিক টাইটেলটা আসলে ক্রিয়েট করে। ধরেন আমরা এই যে হোম ডিকোর আইডিয়াস অ্যাকর্ডিং টু ডিজাইনার, আর কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট হোম ডিকোর আইডিয়াস, এটা হচ্ছে ওর কিওয়ার্ড। আর দেখেন ওর কিওয়ার্ডটা আছে যে হোম ডিকোর আইডিয়াস, ইন্টেরিয়র ডিজাইন ওর হচ্ছে ক্যাটাগরি। তো আমরা আমাদের আসলে টাইটেল যেটা আছে এই টাইটেলটা শুধু আমরা পারমালিঙ্কে রাখবো। তো আর বাকিগুলো আসলে আমরা রাখবো না, এগুলো সবকিছু কি করবো আমরা অফ করে দিব। ও আর্ন করতেছে কই থেকে? ও আর্ন করতেছে অ্যামাজন থেকে, আর হচ্ছে এই যে থেকে অ্যাডসেন্স থেকে, দুই জায়গা থেকে সে আর্ন করতেছে। ওকে, ডান। কি দেখবো এখন? নাইট ভাই এটা পারমানেন্টটা কি, সেট করব। এটা কিভাবে বুঝলেন যে ও দুইটা সাইট থেকে আর্ন করতেছে? এই যে দেখেন ও একটা অ্যাফিলিয়েট সাইট, ও এই যে ব্যালেন্ডার দিয়ে সে ব্যালেন্ডার রিভিউ লিখতেছে, লিখে যে ব্যালেন্ডার রাখছে। তারপর দেখেন এই যে ধরেন আমি ট্রাফিক আসলাম, এসে কি দেখলাম? এখানে ক্লিক করা যাচ্ছে, দেখি এখানে যদি ক্লিক করা যায়। না, আপনি দেখেই কিভাবে বুঝে গেলেন যে অ্যামাজন আর দুইটা সাইটও ইয়ে করতেছে? হ্যাঁ, এই যে দেখাচ্ছে
এটাই দেখাচ্ছে আপনাদেরকে। এই যে দেখেন ও কি করতেছে যে এই একটা প্রোডাক্ট যে বেস্ট বাই ইন 2020 এই একটা ব্র্যান্ড নিয়ে সে অনেক কিছু লিখতেছে, লিখে দেখেন এখানে কি বলছে, ভিউ অন অ্যামাজন। সে আমাদেরকে অ্যামাজনে পাঠাচ্ছে। এখানে ক্লিক করে যদি দেখেন, যে আমি এখানে এসে ওনার এখান থেকে ক্লিক করে এই যে অ্যামাজনে চলে আসলাম, হুম। দেখছেন এই যে অ্যামাজনে সে নিয়ে আসছে। একটা ব্লেন্ডারের প্রাইস কত, $449। এখান থেকে সে $100 কম দিচ্ছে, এর মানে হচ্ছে $349, 350, মানে এই ব্র্যান্ডের দাম 30,000 টাকা বাংলা টাকা। এত দাম? আচ্ছা এবার বুঝতে পারছেন, কিভাবে বুঝতে পারছেন? হুম, জি ভাই বুঝতে এত পারছি। দাম না, কিছু ওদের বললেন? কালচার হিসেবে ঠিক আছে ও কি ঠিক আছে? না, আমাদের স্যার। এখানে তো এক এক অনেক দেড় হাজার টাকার মধ্যে ভালো ব্লেন্ডার হয়ে যায়, 1-2 হাজার টাকায় আমাদের আশেপাশের দোকানগুলোতে। না এইসব ব্র্যান্ডের অনেক মানে ইও থাকে, অনেক ইফেক্টিভ, অনেক কিছু করতে পারে। আচ্ছা যাই ভাই হোক, আপনি ওই আহ, কোম্পানি কয়দিন দেখেছেন আপনি? ভাই বুঝতে পারছি এর ভিতরে শসা দিলি লেবু শরবতই বেরোবে। আচ্ছা একবার ঠিক তো আছে, কিছু বলছিলাম দেখেন। আবার ও বলতেছেন যে আসলে অ্যামাজনের পরে বুঝলাম কিভাবে, যে এই লিখা দেখে বুঝতে পারছি। আরেকটা হচ্ছে দেখেন এই যে এখানে দেখেন ও এই যে বিজ্ঞাপন শো করতেছে, তারপরে এখানে দেখেন এখানে বিজ্ঞাপন শো করতেছে, এগুলো ওর অ্যাডসেন্স। এই যে আমি যে এখানে কার্সারটা রাখলাম এর জন্য ওর কিছু সেন্ট আর্ন হয়েও গেছে। আপনাদের এই ক্লাস দেখাতে যে ও মনে করেন 20 সেন্ট বা 50 সেন্ট, মানে কত 50-60 টাকা সে আর্ন করে ফেলছে বাংলা আচ্ছা টাকা। নাহিদ ভাই, ধরেন আমরা যে ইউটিউবে ভিডিও গুলো দেখি, ওই ভিডিও দেখার সময় 2টা অ্যাড দেখায় নাই কিছু কিছু চ্যানেলে, তাহলে কি ওই যে অ্যাড আমরা 6 সেকেন্ড করে দেখে ফেলি, তাতেও কি ওদের আর্ন হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আরে বিপদ, ভিডিওই অবশ্যই। দেখবো না আর। না, এই কথা বলেন কেন? আপনি ভিডিও কেন দেখবেন না? আপনি এই যে অভিজিৎ ভিডিওটা দা, দেখবেন। এক কাজ করেন না, আপনি ইউটিউব ভিডিও বানায় ছাড়েন না, আপনারা দেখবেন আর্ন হবে। অত সমস্যা এডিটিং হবে। এর কাজ জানতাম নাকি, তাহলে আর এখানে আসতাম। তো ক্রিয়েটিভ থাকা লাগবে ভাই, সবকিছুতেই পরিশ্রম আছে, অত সহজ না। হ্যাঁ, ইউটিউবার কি কম নাকি? এই তাদের যে আপনি মধ্যেও যে মনে করেন ভিডিওটা দেখবেন, ওই দুটো করে ভিডিওতে অ্যাড অবশ্যই কোনো দেখায় না কিছু কোনো কিছু। কারণে আপনি দেখতেছেন, ঠিক না? জি। হ্যাঁ, ও আসলে ভালো করে অপটিমাইজ, ওর ভিডিওটা আসলে খুব ভালো করে চলে, যার যার জন্য আপনার দেখতেছেন সে 2টা করে অ্যাড দেখায়। আচ্ছা, কই থেকে কই গেলাম? পার্মালিঙ্কে সেট হবে। আচ্ছা আমরা এখন কি করবো, আমাদেরও পার্মালিঙ্কটা সেট করে নিব। এই যে দেখেন পার্মালিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে অটোমেটিক আছে ডে অ্যান্ড নেম। মানে আপনি যখন একটা সাইট ক্রিয়েট করবেন, হ্যাঁ এটা তো আপনার সাইট এই .unex.com পর্যন্ত। তো এরপরে দেখেন, এরপর হচ্ছে আমরা যদি একটা স্যাম্পল পোস্ট নামে কোনো একটা পোস্ট করি, সে অটোমেটিক ডেট নিয়ে নিবে। আচ্ছা যদি ডেট নিয়ে নেয় তাহলে একটা সমস্যা না? ধরেন আমি এই সাইটে জানতে পারলাম যে আসলে ডেট দেখা যাচ্ছে, তাহলে তো আমি জেনে যাব সে আসলে এই ডেট এই তারিখে পাবলিশ করছে এবং ও এখন র্যাঙ্কে আছে। এই জিনিসগুলোতে আপনার যারা কম্পিটিটর হবে, আমরা যারা কম্পিটিটর নিয়ে কাজ করবো, ধরেন অভিজিৎ ভাই ব্যালেন্ডার সেল করে, উনি চিন্তা করতেছেন উনিও এখন ব্যালেন্ডার সেল করবে জি এই নাহিদ ভাই, অ্যামাজনের এত সাথে। দাম হলে তো সেল করাই উচিত। হ্যাঁ অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট করবে, কারণ দেখেন এখানে ব্যালেন্ডার সেল হচ্ছে কত টাকায়, 350 $350। তো আপনি যদি 6% কমিশন পান, কত আসে? $30-40 আসে 6% কমিশনে। $300 থেকে? $350 থেকে যদি আমরা 6% কমিশন ধরি, 6%, $21 চলে $21। আসলো। $21 তো অনেক টাকা। 2000 টাকার মতন 1600 টাকা। চলে। ওই যে আপনি একটা ব্লেন্ডার সেল করে আপনি বাংলাদেশে আরেকটা ব্লেন্ডার কিনতে পারবেন। ভালো হয়েছে না? জি ভাই। আপনি বাংলাদেশে আরেকটা ব্লেন্ডার কিনতে পারবেন। তো এখন আপনি ধরেন একটা কম্পিটিটর, এখন আপনি কম্পিটিটর এসে জেনেই গেলেন যে আসলে আপনার কম্পিটিটর কবে এই কন্টেন্টটা পাবলিশ করছে। তো আপনার জন্য তো আপনার কন্টেন্ট আপডেট করার জন্য সহজ হয়ে যাবে। তো আসলে আমরা কি করবো, আমরা এই সুযোগটাও দিব না। এই জন্য আমরা কখনো ডে এন্ড নেম দিব না, মান্থ অর এন্ড নেম এটাও দিব না। আমরা শুধু দিব এখানে পোস্ট নেম। এটা কেন দেখেন, এখানে শুধু হচ্ছে আপনার সাইটটা আসবে আর হচ্ছে আপনার যেই আপনি যেটা প্রকাশ করবেন, মানে আপনার যেটা টাইটেল থাকবে সেটাই আসবে। তো এটাই নাইস, আমরা এটা একটু ক্রিয়েট করে দিব। কাস্টম স্ট্রাকচার দেওয়া যায়, সমস্যা নেই। আমরা কাস্টম স্ট্রাকচার সরাসরি ক্লাসে দেখবো, ঠিক আছে? বাস এখানে যাওয়ার পরে আমরা সেভ চেঞ্জ করে দেব। ওকে ডান হয়ে গেল। এরপর আমাদের কি টপিক? আচ্ছা অ্যাক্টিভেট অ্যাকিসমেন্ট। অ্যাক্টিভেট অ্যাকিসমেন্টটা কি বলি?
ওয়াইফাই প্রবলেম করতেছে, তাহলে তো কিছু করার নাই। ওয়াইফাই প্রবলেম করতেছে আপনাদের ব্যাচের একজন, উনি আসলে আমাকে টেক্সট করছে। আচ্ছা, অ্যাক্টিভেট অ্যাকিসমেন্ট ব্যাপারটা হচ্ছে কি, এই যে ধরেন বান্না ভাই ব্যালেন্ডার সেল করতেছে, এখন উনি তো ব্যালেন্ডার সেল করতেছেন, আবার এইখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে সে আর্ন করতেছেন, মানে সব দিকে আর্ন করতেছেন। এখন এইটা দেখে আপনার এখানে আশিক খান ভাই ধরেন ওনার হিংসে লেগে গেল, উনিও ব্যালেন্ডার সেল করতেছে, কিন্তু ওনারটা আসলে ইয়েতে আসতেছে না, র্যাঙ্কে আসতেছে না। এখন আশিক খান ভাই চিন্তা করলেন ওনারটা রাইখা, আশিক খান ভাই ওনার কাজ রেখে উনি চিন্তা করলেন না অভিজিৎ ভাইরে আকাশে মানে উঠতে দিবেন না। এরকম হয় না? এরকম অনেক আহ, লোকজন তো থাকেই, প্লাস জি হ্যাকারও নাহিদ থাকে, ভাই, ওনাদের কাজই এরকমই হচ্ছে কি হয়। মানুষের ক্ষতি করা। হ্যাঁ বলেন না ওই যে আপনি যেটা বললেন অভিজিৎ ভাই মানে কি পিছন বলতেছেন থেকে টান বলেন। দেয়। কে টান দেয়? হ্যাঁ, পিছন থেকে টান দেয়, হ্যাঁ। জি। ধরেন আশিক খান ভাই অভিজিৎ ভাইকে পিছন থেকে টান দিচ্ছেন, আশিক খান ভাই আপনি কেমন করবেন? টান তো দেবই, টান টান তো দেবই। ওই যে দেখছেন, সাথে সাথে অ্যাকশন। টান তো উনি দিবেন। শোনেন, প্রতিযোগিতা যেখানে নেই সেখানে কিন্তু মজা নেই। না না, প্রতিযোগী মানে তো এই না, আপনার টানাটানি করার দরকার কি, আপনি নিজের সাইড নিয়ে থাকেন। আচ্ছা, এখন দেখেন আসলে আমাদের সাইটে এই ক্ষেত্রেও টানাটানির একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি দেখেন, ধরেন এই সাইটটা হচ্ছে ইয়ের অভিজিৎ ভাইয়ের, এই সাইটে আপনার প্রতি মাসে 1000 ভিউ হয়, এবং এই পেজটা থেকে অভিজিৎ ভাই প্রতি মাসে $200 আর্ন করে, মানে এই পেজটা থেকে উনি 16,000 টাকা আর্ন করে। এখন আশিক খান ভাই দিচ্ছেন না, উনি চাচ্ছেন যে এটা র্যাঙ্কিং এ রাখবেন না, 2 নাম্বার 3 নাম্বার পেজে চলে যাবে। উনি তো অনেক ট্রাই করবেনই, ব্ল্যাক হ্যাট ইস্যু করবেন অবশ্যই। এখন উনি চাচ্ছেন কি স্প্যামার ছড়াই দিবেন। কিভাবে স্প্যামার ছড়াবেন? এই যে উনি এখানে এসে কন্টেন্টে এটা সেটা লিখে, এই উল্টাপাল্টা কিছু লিখে, এই যে ওনারা যে এখানে কমেন্টস করছে সুন্দর করে যে পিটি কোড ডিং ডাং ডিং, আচ্ছা সে কি করছে, হেলদি কিচেন, অনেক সুন্দর করে ধরেন কমেন্টস টমেন্টস করছে এইভাবে করে, এটা তো খুব ভালো ফ্রেশ। আমরা আসলে এখানে স্প্যামার খুঁজে পাবো না, কারণ কেউ তার স্প্যামার রাখবেন না। উনি উনি এসে কি করে উল্টাপাল্টা কিছু স্প্যাম ট্যাম দিলেন, উল্টাপাল্টা কিছু লিঙ্ক দিয়ে দিলেন, ধরেন এটা কিচেন হেলদি কিচেনের লিঙ্ক, উনি এসে কি করলেন, উনি কিছু পর্ন সাইটের লিঙ্ক দিয়ে দিলেন, উল্টাপাল্টা সাইটের লিঙ্ক দিয়ে দিলেন, যেটা আসলে গুগলের চোখে খারাপ। ধরেন এরকম একটা আজেবাজে সাইটে যদি লিঙ্কটা এখানে দিয়ে দেয়, আর এটা গুগল যদি সে কল করে 2 দিনের মধ্যে সে জানতে পারে অভিজিৎ ভাইয়ের এই ফার্স্ট পেজের সাইটটা নিয়ে যাবে একদম 10 নম্বর পেজ, মানে ওরা রাখবেই না। মানে ওই যে আশিক খান ভাই ওনারা তো নামাইতে হবে কোনো না কোনো ভাবে। তো এখন এটা কি আমাদের জন্য ক্ষতি না? আমরা কিভাবে উন্মুক্ত রাখবো? অবশ্যই না। আমরা কি করবো, আমরা এর জন্য একটা প্লাগইন ইউজ করব। এটা হচ্ছে অ্যাকিসমেট প্লাগইনটার নাম। আর প্লাগইনটা কি, প্লাগইন হচ্ছে এরকম একটা বিষয়, ধরেন আমরা কি করি, সফটওয়্যার ইউজ করি না, যে আমাদের কাজগুলো সহজে হয়ে যাওয়ার জন্য আমরা সফটওয়্যারের সাহায্য নিই, সব সফটওয়্যার অনেক কাজগুলো সহজ করে দেয়। ঠিক সাইডের ক্ষেত্রে হচ্ছে প্লাগইন, প্লাগইনের মাধ্যমে আমরা আমাদের অনেক কাজগুলো সহজ করে নিব। তো আমরা কি করবো, আমরা আমাদের সাইটে একটা প্লাগইন ইউজ করবো। ধরেন এই যে প্লাগইন, অনেক সময় ওয়ার্ডপ্রেস এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, এই অ্যাকিসমেট প্লাগইনটা রিসেন্টলি দেওয়া থাকে, আগে দেওয়া থাকতো না। ওকে, হ্যাঁ দেখেন দেওয়া আছে। সাপোজ টু বি ধরেন এটা দেওয়া নেই, আমরা কি করতাম, এইখানে আসতাম প্লাগইন, এই যে প্লাগইন থেকে এখানে আসবো, এসে আমরা এখানে অ্যাড নিয়ে যাব। ওরে লোডিং রে, নাহিদ জানুয়ারি ভাই, মাসে কোনো সরকারি ছুটি নেই। এত লোডিং হওয়ার সমস্যা মানে কারণটা কি? সফটওয়্যারের আচ্ছা, কাজ লোডিং হওয়ার করতেছেন তো। কারণটা হচ্ছে অনেক। একটা তো হচ্ছে এই যে ও তো আমাদেরকে হোস্টিং দিচ্ছে, ওকে আমাদের ভালো করে দিচ্ছে বলেন, ভালো করে দিচ্ছে তো ওদের কাছে দেওয়ার কথা না। আচ্ছা, আমি শুনলাম সারা বাংলাদেশে নাকি ইন্টারনেটের স্পিড নাকি স্লো এখন। এটা প্রতিদিনই কি স্লো? একটু আছে, একটু আছে। হ্যাঁ, এইটা তো আছে, তবে আমি দেখলাম এটা তো গ্রামীণ আর থাকেই। বাংলা লিংকে ওটা ছাড়া প্রবলেম যদি ধরেন করছে। এরকম আমি এয়ারটেল সিম ইউজ করা শুরু করলাম আবার নেটের জন্য। কোথায় কম করে, গ্রামীণ। গ্রামীণে প্রবলেম করছে, গেম গেম খেলতে গেলে স্লো হয়ে যাচ্ছে, আবার এয়ারটেলে ব্যাক করলাম। হ্যাঁ, এই যে বান্না ভাই আসতেছেন যাচ্ছেন শুধুমাত্র নেটওয়ার্ক সমস্যার কারণে। আচ্ছা, এখন দেখেন আমরা কি করবো, এই যে অ্যাড প্লাগইনে এসে এই সার্চ বক্সে এসে আমরা এটা লিখে সার্চ করব, অ্যাকিসমেট অ্যান্টি স্প্যাম, যে স্প্যামার থেকে দূরে থাকার জন্য। করে লোডিং রে, হ্যাঁ দেখেন চলে আসছে। দেখেন এটা হচ্ছে 5 মিলিয়নের উপরে এখন অ্যাক্টিভ আছে, 5 মিলিয়ন। অনেক স্প্যামার অনেক প্লাগইন আছে, এই যে ও আছে, ও আছে, ও আছে, ও আছে, কিন্তু আমরা আসলে অন্যগুলো নিব না। যে স্প্যাম মাস্টার আছে, ও মাত্র 500 প্লাস অ্যাক্টিভ।
সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অ্যাকিসমেন্ট। হ্যাঁ, এটা অনেক ভালো। আমরা কি করবো, এটা অ্যাক্টিভ করবো। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, আমরা এটা রাখবো। আচ্ছা, এখন কি করতে হবে, আমাদের এই অ্যাকিসমেন্টটা অ্যাক্টিভ করতে হবে। প্লাগইন কি তার জন্য ফ্রি? আমাদের কি করতে হবে, প্লাগইন এখানে কি ক্লিক ফ্রি? করবো। এই যে আসেন, দেখেন কে বলছেন, অভিজিৎ ভাই বলছেন? না, নাজমুল সাদাত স্যার। হ্যাঁ স্যার, দেখেন প্লাগইনটা আসলে ফ্রি কিনা দেখাচ্ছি। আসেন, আমরা কি করলাম, এটা অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এতগুলো কমেন্ট সে এই পর্যন্ত ব্লক করছে। ওকে ডান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অনেক ভালো। এখানে দেখেন, এই দেখেন, এটাকে ইউজ করার জন্য আপনাকে প্রতি মাসে দিতে হবে $8 এত পয়সা, সরি সেন্ট। আর এন্টারপ্রাইজ ইউজ করতে হলে আপনাকে $41 দিতে হবে। আচ্ছা, আমরা কি করব, আমরা তো এই পেইড গুলো নেওয়া ইউজ করা সম্ভব না, যেহেতু আমাদের নতুন, আমরা প্র্যাকটিস করব। আমরা কি করব, যে গেট পার্সোনালটা নিব। পার্সোনালটা নিলাম। আপনি খেয়াল করেন, এখানে যদি আপনি বিজনেসের জন্য নেন, ওটা লোডিং রে, আসলে তো নেটের জন্য লোডিং হচ্ছে না। দেখেন, আপনি ধরেন প্লাস স্প্যাম প্রোটেকশন ফর প্রফেশনাল, কমার্শিয়াল। আপনি যদি ধরেন এই যে বিজনেস করবেন, এই যে অভিজিৎ ভাই যে এরকম একটা সাইট তৈরি করবেন, হ্যাঁ, ওই সাইটে এরকম একটা সাইট তৈরি করবেন, যে সাইট থেকে প্রতি মাসে 16,000 টাকা আসে, এরকম সাইট যদি ইউজ করতে চান, ব্লগ ইউজ করতে চান প্রফেশনাল, তাহলে আপনাকে $10 দিতে হবে। এখন একটু কমিশন চলতেছে। আর এন্টারপ্রাইজ যদি ইউজ করেন, মনে করেন আরো বড়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে $41 দিতে হবে। কখন? পার মান্থ। হিসেব করছেন, পার মান্থ। এর মানে কি, প্রায় যদি 50 করে হয়, $3,000 দিতে হবে আপনাকে এই প্লাগইনটার জন্য। আর এন্টারপ্রাইজ হচ্ছে যদি আপনার আরো বড় বড় এই সাইট থাকে, তখন এটা আপনি ইউজ করবেন, যেটা আসলে আপনি ওনাদের সাথে আচ্ছা নাইদ যোগাযোগ ভাই, করে নিতে হবে। এই বড় সাইট ছোট কিন্তু সাইট আমরা ইউজ কিভাবে করব বুঝবো যে এই সাইটটার জন্য এই এন্টারপ্রাইজ স্যার। অভিজিৎ ভাই, বড় সাইট কিভাবে বলেন? এই যে দেখেন, এই সাইট তো আজকে কালকে রেডি হয়েছে না, অনেক আগে থেকে রেডি হয়েছে, ঠিক না? জি, এখন এটা এই সাইটটা এটা তো মনে করেন 5 বছর ধরে পার্সোনাল সে রেডি। হতে পারে। পার্সোনাল হলে তো আর আমার এসব প্যারা নেওয়া লাগছে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছে। এখন এই সাইট ধরেন ওনারটা আপনি যখন শুরু করছেন, হ্যাঁ, ধরেন 2000 সালে শুরু করছেন, এখন ওই সময় না সরি, ধরেন আজকে শুরু করছেন, আপনার সাইট পেজ থাকবে কয়টা? একটা। জি কিন্তু ভাই। 5 বছর পর কি আপনার সাইটের পেজ থাকবে একটা? অবশ্যই না। আপনার 5 বছর পরে আপনার সাইটে কন্টেন্টই থাকবে 10 লক্ষের উপরে। তখন সাইটটা কি আপনার অনেক বড় না? 10 লক্ষের উপরে, 10 লক্ষ ওয়ার্ডস এর উপরে আপনার কন্টেন্ট। চিন্তা করেন কত বড় আপনার একটা সাইট। তখন আপনি এগুলো ইউজ করবেন, তো তারপর নিজে বুঝবেন। আর আমরা এখন কি করবো, আমাদের সাইটটা ছোট, আমরা এই পার্সোনালটা ইউজ করবো, যে পার্সোনাল। আচ্ছা দেখেন, পার্সোনালটা ইউজ করার জন্য সে $36 চাচ্ছে, দেখছেন? ধরেন আমি এখানে কি করব, দিব, যে ইমেল আইডি দিব। ইমেল আইডিটা নেই। আশিক খান ভাই, আপনি ইমেল আইডি দিছিলেন? জি স্যার, স্যার জুমে দিয়েছিলাম। আবার দিব স্যার? না না, পাইছি। হ্যাঁ, ইমেল আইডিটা নিলাম। ওকে, আমরা কি করবো, এখানে ইমেল আইডি দিব। এরপর দেখেন সে কার্ড নাম্বার চাচ্ছে, মানে আপনার কাছ থেকে টাকা চাচ্ছে। আমরা কি করবো, আমরা তো গরিব মানুষ, আমরা কি করব, আমরা 0 করে নিয়ে আসবো এটা। দেখছেন, তার মুখে হাসি বন্ধ হয়ে গেছে। ওরা টাকা দিলে ও অনেক খুশি, ওরা বেশি টাকা দিলে ও আরো বেশি খুশি। তো দেখছেন, ওরা টাকা না দিলে ওর দেখছেন মুখ কেমন হয়ে আসছে, দেখছেন অবস্থা। এই জন্যই নাহিদ ভাই আবার আমার টাকা না ইংরেজির দিলে ব্যবহার ভালো লাগে না। মজির মিনিং হয়ে যায় আচ্ছা অন্যরকম। হ্যাঁ, এখন দেখেন ও খুশি না, ও আপনার কাছ থেকে $0 নিচ্ছে। আমরা কি করব, এই $0 কারণে আমাদের কার্ড লাগতেছে না। আমরা এখানে নাম দিব, ধরেন কি নাম দেব, আপনি কি নাম, তিশা 1 2 3 4 খান, ধরেন ওনার ফার্স্ট নেম কি, তিশা না, কঠিন হয়ে গেল তো আপনার নাম। একবার তিশা, একবার হচ্ছে খান। আচ্ছা ধরেন এটা ফার্স্ট নেম লাস্ট নেম, ওকে ডান। এখন আমরা আমার এখানে নাম एग्जांपल দেব সাইটের, জিমেইলের নাম আমাদের দিচ্ছেন সাইটটা। স্যার? হ্যাঁ, জিমেইলের নাম দিলেন? আপনার ওইখানে তো ওইভাবে আছে। আচ্ছা, উনি আমাদের কি চাচ্ছে, সাইটের নাম চাচ্ছেন। আমরা এই সাইটের ইউআরএলটা দেব এখানে। আচ্ছা, এখানে দেখেন সে, আপনি তো ফ্রি নিচ্ছেন, যদি ফ্রি না নিতেন সে আপনাকে কোনো অপশন দিত না। এখন যে সে যেহেতু ফ্রি নিচ্ছেন, সে বলতেছে কি আপনাকে এই 4টা অপশনে ক্লিক করতে হবে।
যে আপনি আপনার সাইটে কোনো অ্যাড দিবেন না, আপনি আপনার সাইটে কোনো প্রোডাক্ট সেল করবেন না, আপনি আপনার সাইট কোনো বিজনেসের জন্য ইউজ করতে পারবেন না। এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। কেন? কারণ আপনি হচ্ছে ফ্রিতে ইউজ করতেছেন। ঠিক আছে, তাহলে নাহিদ ভাই আমরা আমার লাভ অবশ্যই বলেন। এটা নিয়ে আমার তাহলে লাভ কি যদি আমি সাইটে অ্যাড না দিতে পারি, প্রোডাক্ট সেল না করতে পারি? আপনি সার্ভিস নিবেন, টাকা দিবেন না, এটা কি হয়? ধরেন আপনি যদি গুলশানে কোথাও দোকান নেন, তাহলে তো আপনাকে এই অবশ্যই দিতে হবে কি না জানো, নাহিদ আপনাকে ভাই আমি ওইরকম ভাবে আপনারে বোঝাতে সার্ভিস। পারিনি। ধরেন আমি যে এই টুলটা নিচ্ছি তো আমার উপকারের জন্য। হ্যাঁ, তা আমি যদি এই যে এই 3টা টিকই যদি দিয়ে দিই, আমি তো মানে সাইটে অবশ্যই প্রোডাক্ট সেল দেব, অ্যাফিলিয়েট মার্কেটিং করব, সেই সুযোগগুলো থাকবে তো আমার নাকি? তখন আপনি টাকা দিয়ে এখন তো কিনে চালাবেন। মানে ফ্রি আমি হলে তো সম্ভব সেটাই না। বলতেছি, আপনি বিজনেস করবেন কিন্তু আপনি ফ্রি যাচ্ছেন কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো, সে তো বলেন না আপনাকে ফ্রি দিবে, বলছে? দেখেন নাই, সে তো বেজার হয়ে যায়, যে খুশি, টাকা দেন খুশি, টাকা নিবেন না, এই যে বেজার হয়ে গেছে, তা আপনাকে সে কেন সার্ভিস দিবে বলেন? এই জন্যই তো নাইট ভাই আচ্ছা, বলছিল এখন যে করতে হলে আগে ইনভেস্ট করতে হবে, এই যে এরকম ভাবে ইনভেস্ট করতে হবে। হুম, হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে আপনার ক্লিয়ার। আসলে মন খারাপ হওয়ার কিছু নেই। ও আমরা এরকম দিব, ওনাকে টিক চিহ্ন দিয়ে আমরা আসলে একটা এপিআই কোড নিব। হ্যাঁ, এগুলো টিক চিহ্ন না দিলে সে আমাদের এপিআই কোডটা দিবে না। কিন্তু আমরা আসলে কাজ করতে পারবো। ধরেন আপনার সাইটে ভিজিটর হচ্ছে 10,000, আপনি এই পর্যন্ত ফি নিতে পারবেন। 10,000 বেশি গেলেই এই ফিটা আর কাজ করবে না। আপনি ফ্রিতে কিছু কিছু কাজ করতে পারবেন। তো আপনার সাইটে 10,000 ভিজিটর আসতে আসতে অনেক দিনের ব্যাপার। আপনার যখন সাইটে 5,000 ভিজিটর আসবে, তখন তো আপনার প্রতি মাসে ইনকাম থাকবে $500 থেকে $600 বা $700, মানে 60-70 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতেছেন। আর 10,000 আসলে তো আরো বেশি আসবে, ঠিক না? মাসে এই 10,000 আশিক আমি ভাই সাইটে বলেন, কি বলেন? পেইড করতে পারছি। সাইটে ভিজিটর কতজন এর কাউন্ট করার কি সিস্টেম? একজন করে বলেন, একজন করে বলেন। আশিক স্যার বলেন, আগে বলেন। আমার সাইটে কতজন ট্রাফিক আসতেছে, ভিজিটর আসতেছে, এটা আমি দেখবো কিভাবে? এটাই তো নেক্সট ক্লাসে দেখাবো। আমি তো সব দেখাবো আসবে আপনাদেরকে, পার্ট বাই পার্ট। দেখাবে। একটু ওয়েট করেন। নেক্সট ক্লাসও মিস করবো আমরা রে তো ভাই। ফার্স্ট ইনিশিয়াল। রেকর্ডিং দেখে নেবেন স্যার। বলছি যে স্যার ওই ফার্স্ট নেম লাস্ট নেম তো ওই জিমেইল এর নামে দিলেন, ওই জায়গায় তো আমার নাম দেওয়া ছিল অ্যাকাউন্টে, তাই এই জায়গায় কোনো প্রবলেম হবে না স্যার? কিছুই বুঝি নাই। আশিক খান ভাই, আপনার নেটের সমস্যা নাকি আমার নেটের সমস্যা? স্যার যদি না, আমার তো সমস্যা নেই। বলছি যে স্যার এই ফার্স্ট নেমে যে জিমেইল এর নাম দিলেন, ফার্স্ট নেম লাস্ট নেম, আমার তো অ্যাকাউন্টে তো স্যার আমার নাম দেওয়া ছিল, তাই এই জায়গায় তো আলাদা হয়ে গেল, এই জায়গায় কোনো প্রবলেম হবে না স্যার? না না, খুব বেশি একটা সমস্যা হবে না, কারণ ফ্রিতে নিচ্ছেন তো, খুব বেশি একটা প্রবলেম হবে না। আচ্ছা, আমরা ওকে এবার 5-6 হাজার এই যে ট্রাফিকের অ্যাক্সেস পাবো, ও আমাদের এপিআই কিটাও কাজ করবে। এখন দেখেন আপনার মেইলে, এই মেইলে একটা কোড চলে যাবে, এই কোডটা আমাকে দেন। এখানে আমরা ক্লিক ক্লিক করবো, এরপরে আমাদের একটা কোড আসবে। কোডটা বলেন, সংখ্যাটা বলেন। ওকে স্যার, এখনো আসেনি, আসলে বলতেছি। কি ব্যাপার, গান গাচ্ছে কি? এন্টি স্প্যাম স্যার 165276। 5276। এখন দেখেন, আমরা এখানে ক্লিক করার পরে একটা এপিআই কোড চলে যাবে এই মেলে। এই এপিআই কোডটা আমাকে কপি করে পেস্ট করে দেন স্কাইপিতে বা জুমের চ্যাট বক্সে। এরকম একটা মেইলে আসবে চলে স্যার? যাবে, এই যে এপিআই। হ্যাঁ হ্যাঁ, মেলেই আসবে। দেখছেন কি লেখা? এন্টি স্প্যাম, মানে আপনি এন্টি স্প্যাম থাকতে পারবেন, আপনি স্প্যাম থেকে মুক্ত থাকতে পারবেন। একটা সাইট যখন ক্রিয়েট করা হয়, একটা সাইট যখন অনেক ভ্যালু হয়ে যায়, তখন যে কত রকম হ্যাকারের চোখে পড়ে। আচ্ছা নাহিদ ভাই, আমার ধরেন আমি একটা অ্যাক্টিভ করলাম, ঠিক আছে, তখন যদি কোনো পর্ন বললাম, সাইটের কিংবা স্প্যাম লিংক দেয়, তাহলে কি ওটা অটোমেটিক রিমুভ করে দেবে? না, ওটা আপনার কাছে অ্যাক্সেস চাবে, আপনি ওটা দেখে দেখে ডিলিট করে দিবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার অ্যাক্সেস ছাড়া ওটা পোস্ট হতে পারবে না, কমেন্ট হতে পারবে না, তাই তো? কিচ্ছু হতে পারবে না, হ্যাঁ।
আপনার অনুমতি ছাড়া এই সাইড আর কিছুই হবে না, শেষ। ঠিক আছে। আশিক খান ভাই আসে নাই? স্যার একটা আসছে নিচে, জিমেইলে নিচে যে 3D93DC, এটা কি, এটা বুঝতেছি না। এটা এপিআই কোড। হ্যাঁ হ্যাঁ, এই কোডটা দেন, আমাকে কপি করে দেন। ওকে স্যার। গত পেয়েছেন মানে স্যার? আগামীকালকে বিকালে একটা আপু এসইও ক্লাস করছেন, 2 মাসের কোর্স করছেন। ওনাকে এগুলো কিছুই শেখায় নাই, কিভাবে যে উনি 2 মাসের কোর্স করছেন, এসইওর প্রাথমিক কাজগুলো ওনাদেরকে শেখায় নাই। আচ্ছা দেখেন, এই কপিটা করে আমরা কি করব, এই যে এখানে এসে ম্যানুয়ালি এন্টার এপিআই কি দেখছেন, এই যে এপিআই কিটা যাচ্ছে, এখানে এসে আমরা এই কপিটা পেস্ট করব। পেস্ট করে যে কানেক্ট উইথ এপিআই কি দেখেন কি লিখে আসে এখন, এলিমিনেটেড স্প্যাম ফ্রম ইউর সাইড, যে দূর করো তোমার সাইড থেকে স্প্যাম। আচ্ছা সে আসলে লোডিং হচ্ছে, আসলে নেট স্পিডটা খুবই কম। নাহিদ ভাই কোন একটা আপুর কথা শোনাচ্ছিলেন, এসিওর ক্লাস 2 মাস? হ্যাঁ, উনি আপনাদের যশোর আইটি পার্কে 2 মাসের কোর্স করছেন, ওখানে যে জি স্যার তখন আসলে আইটি পার্কে জিজ্ঞাসা করলাম যে আপনি কত, আইটি পার্কে তো কাজ শেখায় না বললেই চলে, মনে করেন 100 জনের মধ্যে হয়তো বা মানে 10 জন মতন শিখে বের হয়, বাকি 90% বাদ। মানে হ্যাঁ এটা তো মানে আমি খুব হতাশ হলাম। মানে উনি খুব পারেন, অ্যাসিউটাসে পারেন, তো আসলে ঠিক আছে, ভালো হয়েছে তো ভাবলাম। আর উনি ইমেজটাকে এত ভাবে অপটিমাইজ করে বলার বাইরে, মানে এমন কিছু আসলে শিখছেন যেগুলো আসলে খুব ইফেক্টিভ না, কাজের না। এখন ধরেন আমি যদি আপনাদের উল্টাপাল্টা শিখে, আপনি কি ধরতে পারবেন আমাকে যদি আপনি না জানেন? জি না না। স্যার পারবো আপনি না। না জানলে তো ধরতে পারবেন না, জি না। আপনি জানলে হয়তো ধরতে পারবেন। এখন ওই আপুর ক্ষেত্রে এসে উনি তো অনেক দূর থেকে এসে আইটি পার্কে কোর্স করছে। পরে অবশ্যই জিজ্ঞাসা করলাম যে আপনি আসলে কত টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছেন, পরে উনি বললো 5,000 টাকা। পরে আমার যেটা মনে হলো যে 5,000 টাকা যে ব্যক্তি কোর্স করায় এসইও তে, উনি আসলে কি শিখাবেন বলেন? স্যার, আমার তারপরও পাশের বাসার আমরা আইটি আসলে এই বিভাগের যে স্যার থাকে স্যার, উনি নিজেই এখন ইনকাম করে স্যার, উনি এখনো শিখাতেই পারে না, নিজেই শিখে নিজেই এখন ইনকাম করে, ওই জায়গায় স্যার স্যার আইটি পার্কে। শিখার তো অবশ্যই শেষ নাই, শিখার কি শেষ আছে বলে? আমি যদি বলি আমি নিজেও শিখতেছি এখন, আমি তো এখনো জি শেখার স্যার, শেষ মানে নাই। আর তারপর আমাদের এই মানে আইটি আইটি যে পার্ক আছে স্যার, এই জায়গায় এখনো স্যার মানে অত ভাবে ই করে উঠতে পারেনি। একজন মানুষ আছে যে খুব ভালো পারে, খুব একটা মানুষ আছে শুধু, আর বাদ বাকি সবাই মনে করেন স্যার এখনো মিড লেভেলে রয়ে গেছে, মেবি টপার লেভেলে না, এখনো আমি যায়নি বলি একটা এটা তো মানুষ। স্বাভাবিক ব্যাপার। প্রথম যখন আমাদের বাংলাদেশে যদি আজ থেকে 15 থেকে 17 বছর আগে চিন্তা করেন, তাহলে তো সবাই এত এক্সপার্ট ছিল না। আজকে বাংলাদেশে যেভাবে এক্সপার্টরা আছে, তো এক্সপার্ট কি ক্রিয়েট হবে না? হইতে তো হবে। এখন কিভাবে ক্রিয়েট হবে? শিখার মাধ্যমে হবে। তো যাদের মাধ্যমে কাছ থেকে শিখতেছে, তারা তো ভালো শিখাইতে হবে, বা লিস্ট ওইটাই স্যার মানে বললাম স্যার, বেশি মানে না শিখাক, আমাদের অল্পটাই আইটি ভালো করে পার্কে, শিখাক। জি স্যার ট্রেনারের খুব অভাব স্যার আইটি পার্কে। এই জন্য বললাম যে আসলে আপনারা যে এই কোর্সের মাধ্যমে ট্রেনার পাচ্ছেন, ধরেন আমি তো আপনাদের একদম নতুন ট্রেনার, আমার তো ট্রেনিং এ কোনো স্কিল নাই, আমি জানি না আসলে কিভাবে ট্রেনার করাইতে হয়, ট্রেন আপ করতে হয় কি লেনদেন। তো আপনারা যে কোম্পানি থেকে কোর্স করতেছেন, ওনারা আসলে অনেক ভালো ভালো ট্রেনার রাখে, প্লাস আসলে ভালো কিছু পাচ্ছেন। হয়তো যদি আপনাদের মানে ম্যানুয়ালি হইতো, ধরেন আপনাদের যশোরই কোর্স হইতো, বা সাপোজ ধরেন এখানে অনেকেই আছেন মনিরামপুর বা এখানে সেখানে, যদি গভর্নমেন্ট কোর্সটা হইতো, তো ওনারা আসলে ভালো ট্রেনার কিভাবে রাখতো, আসলে তখন মনে টাফ হয়ে যেত। আমার যেটা মনে হয় এটা, আপনাদের এই জুমের মাধ্যমে আপনারা অনেক ভালো জায়গা থেকে ট্রেনার পাচ্ছেন। আচ্ছা কি যেন দেখাবো, হ্যাঁ এখানে দেখেন আপনার মোটামুটি এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। যে অলওয়েজ পুট স্প্যাম ইন দ্য স্প্যাম ফোল্ডার ফর রিভিউ, আপনার এটা আমরা ক্লিক করে রাখবো, যে যে কোনো স্প্যাম আসবে না আসবে সেটা স্প্যাম ফোল্ডারে চলে যাবে, এটা আমাদের রিভিউর জন্য আমরা রেখে দিব। আর অটোমেটিক স্প্যাম ফোল্ডারটা 15 দিন পর পর ডিলিট হয়ে যাবে, আমাদের দেখার দরকার নেই, ঠিক আছে। এই যে অভিজিৎ ভাই যে কোয়েশ্চেনটা করছেন, হ্যাঁ আচ্ছা আমাদের স্প্যাম শেষ। আচ্ছা আপডেট কি আচ্ছা চাচ্ছে নাহিদ দেখি। ভাই ওই বাকি অপশন গুলো বুঝাই দিলেন না, ওই টিক গুলাতে ওগুলা টিক দেবো কিনা? না না লাগবে না তো, তাহলে তো আমি বলে দিতাম। ও আচ্ছা, মানে ওগুলো যেমন আছে তেমনই এই যে থাকবে। তার দেখাই নেব, লাগবে না। আচ্ছা ঠিক আছে। যেমন আছে তেমনই থাকবে, যদি হয়তো আমি দেখাইতাম, এর জন্য ওইটা নিয়ে আলোচনা করিনি। আচ্ছা সে কি চাচ্ছে 5.6, এগুলো যাচ্ছে ইনস্টল করতে না।
আপনি কি দুইটাই ইনস্টল করছেন? আমি স্যার হ্যাঁ, এটা তো আপনার না? না স্যার, আমি তো দুইটা তো করি নাই। ও স্যার, এই যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে মনে আচ্ছা হয় যে আবার নতুন করে ক্রিয়েট করা হয়েছিল না, তখন মনে হয় দুইটা হয়ে গেছে। নাহিদ ভাই, হ্যাঁ ড্যাশবোর্ডের বলেন, মানে কি? কি মানে কি? ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড, হ্যাঁ এই ড্যাশবোর্ডে তো এই সব বোর্ডটার অপশন আছে। মাধ্যমে আপনি মানে ড্যাশবোর্ডের বাংলা মানেটা কি আসে? না ড্যাশবোর্ডের বাংলাটা মনে হচ্ছে আলোচ্য সূচি, এরকম না স্যার? আলোচ্য সূচি না? ড্যাশবোর্ডের বাংলা কি? আলোচ্য সূচি মনে হয়। যে এখানে আপনার সমস্ত কিছু পাবেন, ফর্মুলা পাবেন, কি কি ড্যাশবোর্ড, আছে নাকি। হ্যাঁ ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা বলতে তো আসলে হ্যাঁ ড্যাশ, ওই যে আমাদের ড্যাশবোর্ডটা এখন মানে শূন্যস্থান মিনিটের, পূরণ করি যে ড্যাশ ফিল আপ। ড্যাশ মানে ফাঁকা। হ্যাঁ তাও তো ঠিক, বুঝলাম না। আপনি যদি একদম অর্থ খুঁজে বের করে নিয়ে আসেন তাহলে তো ওটা অর্থ ফাঁকা জায়গায় আসে। কিন্তু আসলে ড্যাশবোর্ড বলতে আমরা যেটা বুঝি যে আসলে আলোচ্য সূচি কি কি আছে না আছে। ধরেন আমরা এই দেখেন, আমরা যদি পোস্টে চলে যাই, পোস্টে ক্লিক করি, তাহলে দেখেন যে ইন্টারফেসটা আসবে এখানে, দেখেন জাস্ট শুধু পোস্টের বিষয়টাই আসছে, আর অন্য কোনো কিছু বিষয় কিন্তু আসেনি। আসছে জি না, এখানে সকল কিছু পোস্টের বিষয়। আমরা যদি আবার এই যে ইউজারে ক্লিক করি তাহলে আবার ঠিক সেম পোস্টের এই ইউজারের ইনফরমেশন আসছে, অন্য কিছু কিন্তু আসে নাই। কিন্তু ড্যাশবোর্ডে যদি ক্লিক করি তাহলে সমস্ত কিছু আসবে, সমস্ত কিছু আসবে যেখান থেকে আপনি সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। মানে আলোচ্য সূচির মতো বলা হয়। আর ওইভাবে অর্থ খুঁজতে তো যে ফাঁকা পড়তে কি ওটি আসে, এক নজর। হ্যাঁ, আলোচ্য সূচির একটা ইংরেজি আমার মনে পড়ছে, এজেন্ডা। এজেন্ডা, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন রিনেম ক্যাটাগরি, তারপর হচ্ছে রিলেট আনইউজ থিম এন্ড প্লাগইন। এটা খুব ইজি একটা ঘটনা। এটা হচ্ছে কি আপনার এই যে আমাদের স্যার আসতেছেন, ইলিয়াস কাঞ্চন, সবসময় দেরি করে আসেন। অ্যাডমিট করব? হ্যাঁ করেন, উনি নবাগত পিতা, যদি অ্যাডমিট না করেন হয়। আর মিষ্টি খাবে আপনাদের। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কি যেন বলতেছিলাম, কই হারাই গেলাম। এই যে আমরা কি করব, এখানে এসে আসলে কিছু ডিফল্ট ভাবে ক্যাটাগরি থাকে, আমরা তো সাইটটা রেডি করব, তাই সে আসলে এত লোড নিচ্ছে। এই যে এইগুলো আসলে ডিফল্ট ভাবে রেডি হয়েছে। হ্যাঁ, এগুলো আসলে বলতেছে যে ডিফল্ট গুলো কি এডিট করা যায়? হ্যাঁ, আমরা তো অবশ্যই এডিট সব দেখাবো, কিভাবে একটা সাইট সুন্দর করে ডিজাইন করবেন এগুলো সব দেখাবো। আচ্ছা, এই ডিফল্ট ভাবে যেগুলো আছে আমরা কি করবো, এগুলো আসলে ডিলিট করে দিব। হ্যাঁ, থাকুক এইভাবে, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট টপিক আসি, অফ ডিরেক্টরি ব্রাউজিং। আচ্ছা দেখেন, এই 8 থেকে 11 নাম্বার চারটে আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক। অফ ডিরেক্টরি ব্রাউজিংটা কি? ধরুন আমরা যদি কপি করি, দেখেন আমরা একটা তো সাইট রেডি করবো, ঠিক না? আমরা একটা কোড লিখি। এখানে কেউ আছেন যে আসলে কোডিং এ অনেক ভালো এক্সপার্ট, অনেক ভালো কোডিং পারেন? ইলিয়াস কাঞ্চন ভাই জিখান ভাই কে পারে? ইলিয়াস কাঞ্চন ভাই, হ্যাঁ সবসময় নায়ক। হ্যাঁ হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন ভাই তো পারার কথা, উনি তো আবার সবই পারে না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইলিয়াস কাঞ্চন ভাই, আপনি কোডিং পারেন না? ভাই এখন আমি অন্য ইস্যু রয়েছি ভাই, কই আছেন? এখন আমি মাত্র হাসপাতাল আসলাম ভাই। উনি আসেন নাই বলতেছেন? না আসছি আমি আসছি, কিন্তু হাসপাতাল। কোডিং করা কি লাগবে স্যার? কোডিং করা লাগলে স্যার আমি ম্যানেজ করতে পারবো। কোডিং করা লাগলে আমি ম্যানেজ করতে পারবো স্যার, মানে আমার লোক আছে স্যার কোডিং করে। আরে না, আমাদের ম্যানেজ লাগবে না, কিছু কোডিং আমরা এমনি মুখস্থ করে ফেলবো। আরে আশিক খান ভাই, আপনি যদি ম্যানেজ করেন আমি তো খুঁজে বের কোডিং করব। কিন্তু একটা ম্যাথের মতো। আচ্ছা, যেটা দেখাচ্ছি দেখেন, আমরা একটা ছোট্ট একটা কোড ইউজ করলাম। কোড ইউজ করার পরে এখান থেকে ধরেন কি করলাম, ধরেন এখানে গেলাম হনেস্টি ডেনসিটি, তারপর এইটাতে গেলাম, এইটাতে গেলাম। আচ্ছা, এর মাধ্যমে কি হয় দেখেন, ধরেন কোনো হ্যাকার বা কোনো কম্পিটিটর কিংবা হ্যাকারই ধরেন, সে আপনাকে হ্যাক করতে হলে তো অনেক কিছু তার জানা লাগবে।
কি জানতে হবে যে আপনি কি কি প্লাগইন ইউজ করতেছেন, কি কি থিম ইউজ করতেছেন, তারপর হচ্ছে মানে কি কোডিং ইউজ করতেছেন, এগুলো তার জানা লাগবে। না জানা লাগলে সে আসলে হ্যাক করা পসিবল না। এখন সে আপনার এই একটা ধরেন এই ইন ইউআরএল এর জায়গায় আপনার এই সাইটটা দিয়ে এইখানে এই কোডটা ইউজ করে ইন্টার চাপলেই কিছু ডিফল্টের মাধ্যমে আপনার এই যে এগুলো সে খুঁজে বের করে ফেললো। এখন ধরেন এইগুলো নেক্সট আপনার আর বুঝবেন না, বা আমিও খুব ভালো বুঝবো না, কারণ এগুলো হচ্ছে বাকিটা কোডিং। এখানে ক্লিক করার পরে অনেকগুলো যে সিএসএস, জেপি, জেএস, অনেকগুলো কোডিং চলে আসবে। হ্যাঁ, তো এই কোডিং গুলো হয়তো আমি বুঝবো না বা আপনারা বুঝবেন না, যারা কোডিং বিষয়ে এক্সপার্ট ওনারা বুঝবে। ওনারা এইগুলো জেনেই আপনার সাইট সম্পর্কে অনেক কিছু সে জেনে ফেলতে পারবে। আচ্ছা বলেন, সে যদি এগুলো জেনে ফেলে তাহলে আপনার জন্য ক্ষতি না? কিন্তু খুব ইজিলি আপনার সাইট থেকে আস্তে আস্তে সে তার নিয়ন্ত্রণ, অনেক ক্ষতি হয় একদম শেষ। আমরা কি এই সুযোগটা দিব? অবশ্যই দিব না। হয়তো আমাদের সাইটটা আজকে নতুন, ধরেন আমি যদি এই সাইটটা চিন্তা করি, ধরেন এই যে এই সাইটটা আজকে যদি 5,000 আর আসে, ট্রাফিক আসে, তাহলে তোর কত আর্ন হয়, কত ইনকাম হয়। কিন্তু এখন সেই ছোট্ট একটা ভুলের কারণে যদি হ্যাকার তাকে অ্যাটাক করতেই পারে, ধরেন ও এই সাইটটা রেডি করছে 3-4 বছর সময় নিয়ে, আর হ্যাকার চিন্তা করবে কি আমি 4 মাসেই ওর সাইট খেয়ে ফেলবো। কারণ ও 4-5 বছরে পরিশ্রম করে ওর সাইটটা ভ্যালু হচ্ছে 1 থেকে 1.5 কোটি টাকা, বা ধরেন 60-70-80-90 লাখ টাকা। আর হ্যাকার চিন্তা করতেছে 4 মাসে সে এই টাকার মালিক হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কঠিন না? যেমন আমাদের বাংলাদেশ ব্যাংকে চুরি করে নিয়ে গেছে, কিছু করতে পারছে বাংলাদেশ ব্যাংক? সে এখন কত এক্সপার্ট, বাংলাদেশ ব্যাংক এখন এত এক্সপার্ট হয়ে গেছে। কত টাকা যে চুরি মানে হ্যাকার নিয়ে গেছে আপনাদের আইডিয়াই নেই। মিডিয়াতে তো অল্প আসছে যে ও যেন আসলে না জানেন, এর চেয়ে বেশি সে আর নিয়ে গেছে ডলার। অথচ এখন সে কত স্ট্রং। বাংলাদেশ ব্যাংক এখন একটা আইটি টিম আছে যেটা অনেক স্ট্রং। আগে এরকম ছিল যে একজন ইনস্ট্রাক্টর বা মানে একজন ইনস্ট্রাক্টর দিয়ে সে চালাইতো, একটা মানে নরবরের ব্যবস্থা ছিল। বাট এখন হয়তো টিমটা অনেক শক্ত। এখন ওই টিমের জন্য বাংলাদেশ ব্যাংক হয়তো প্রতি মাসে 20-25 লাখ টাকা খরচ করে। কিন্তু বাট এই জিনিসটা কিন্তু সে আগে করেনি। আগে না করে কি ধরনের একটা ক্ষতি হয়েছে আমাদের। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের অনেক ব্যাপার স্যাপার থাকে যে আমাদের সাইটের ব্যাপারে আমরা না করে শুধু করতে থাকি, সাইটটা ভ্যালু হয়ে যায় আর সুন্দর করে হ্যাকার নিয়ে যায়। ঠিক আছে, হ্যাকারের শিকার কিন্তু আমিও হয়েছি, হ্যাকিং এর শিকার আমিও হয়েছি। তো হ্যাঁ, আপনিও তাহলে হ্যাকারের শিকার হয়েছেন? বলেন। হ্যাঁ, কিন্তু হ্যাকার জানেন, আমি তো বলবো খাচ্চরে হ্যাকার। কেন বলবো? আমার ওই সময় সাইটে আর্ন হয় নাই, হয়তো আর্ন হবে। মনে করেন এটা জানুয়ারি মাস, হয়তো এপ্রিল মেতে আর্ন শুরু হবে। তো আর্ন যখন শুরু হয় তখন কত শুরু হয়? 20-30-40 ডলার। আসলে মাত্র 5,000 টাকা নিয়ে এসে খুশি হয়ে গেছে এরকম। তো ওইটা মনে করেন আমার প্র্যাকটিস সেশন ছিল এরকম, বাট তারপরও সে নিছে। আচ্ছা, হ্যাঁ, আসলে যারা হ্যাকিং শিখে ওর তো প্র্যাকটিস করা লাগে, সে হয়তো প্র্যাকটিস করতেছিল, সেই প্র্যাকটিসের খাতে আমিও পড়ে গেছিলাম আনফরচুনেটলি। আচ্ছা, আমি পড়ছিলাম আসলে, আমাকে হ্যাক যে করছিল খুব পরিচিত হ্যাকারই, বিশ্বস্ত হ্যাকার। ধরছিলেন ওরা নাহিদ ভাইয়া? ধরছিলাম বলতে কি, আমি ওনাকে অনেক সম্মান করি, আমি এখনো ওনাকে সম্মান করি, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি। কিন্তু আসলে আমি ওনাকে খুব পছন্দ করতাম, ওনার কাছ থেকে শিখছি, বাট উনি আসলে আমার উপরে স্টিম রুলার চালাইছে। আমি এর জন্য ওনার প্রতি খুব রাগান্বিত, কিন্তু সম্মান করি, আমি এখনো ওনাকে সম্মান করি। সম্পর্কে কি হয়? আপনার সেই স্যারটা না ভাইয়া? বলে কি বললেন? আপনার সেই স্যারটা যিনি যার কাছে আপনি কোর্স করছিলেন প্রথমে বলছিলেন? কাছাকাছি ওই টাইপেরই। জি ভাইয়া। সম্পর্কে কি আপনার স্যার হয়? কিন্তু আমি আহ, সম্পর্কে অ্যাকচুয়ালি উনি তো হ্যাকার না, মানে যে হ্যাক করছে সে তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম। ধরে অভিজিৎ ভাই, আমি আপনাকে চিনি, আপনি চিনেন হ্যাকারে, আপনি এই কাজটা করেছেন, কিন্তু হ্যাকার তো মনে করেন সাগর মাহমুদ ভাই বা বান্না ভাই। ভান্না ভাইয়ের সাথে তো আমার কোনো একরোশ নেই, কিন্তু করেছেন তো ব্যাপারটা আপনি এরকম। তো আমার ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি আমার জায়গা থেকে আমি রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, এখনো স্টিল শ্রদ্ধা করি। কিন্তু ব্যাপারটা নিয়ে আমার খুব রাগ আছে, বা একটা মানে ক্ষোভ ছিল, এখনো আছে, মানে কষ্ট লাগে জানেন। এই যে বান্না ভাই বললেন না যে কি যে একটা আনন্দ পাইছে, মানে আমার যখন আমার সাইটটা আমার নাই হয়ে গেছে, আমি যে কি যে খারাপ লাগছে আমার একটা সপ্তাহ, মানে আমার মতো হচ্ছে মনে হচ্ছে কি আমি পাগল, মানে পাগল হয়েছে, ব্যাপারটা এরকম মনে হয়েছে। মানে সাইট, আপনি যখন একটা সাইট রেডি করবেন না, এটা মানে আপনার একটা বেবির মতো, যে এই সাইটটা বড় হয় মনে হয় যে আপনার বাচ্চাটা বড় হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, এরকমই মহব্বত ক্রিয়েট হয়ে যায়, এরকমই একটা ভালোবাসা ক্রিয়েট হয়, কারণ সাইটটা শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনি।
হ্যাঁ, এই সাইটটা সবকিছু হচ্ছে আপনি হয়তো এখন শুরু করেন, যখন শুরু করেন তখন ব্যাপারটা দেখবেন এর প্রতি আসলে কি পরিমাণ একটা মহব্বত চলে আসে। ও তো একটা আর্ন দেয় আপনাকে, আপনাকে তো একটা রেভিনিউ করে, সেটা ঠিক আছে, ডান। বাট এছাড়াও একটা অনেক অন্যরকম একটা মানে মহব্বত ক্রিয়েট হয়ে যায়, যেটা নিয়ে কাজ করবে সেটা প্রতি হয়, ব্যাপার না। আচ্ছা, তো এই ব্যাপারগুলো আসলে আমাদের কনসার্ন থাকছে অনেকগুলো বিষয়। তো আমি আসলে ওই সময় তো এত কনসার্ন হওয়ার কিছু ছিল না, বললাম না প্র্যাকটিস সেশন ছিল আমার। আমি প্র্যাকটিস করতেছিলাম, তাও 4-5 মাস 6 মাস 7 মাস হয়ে গেছে প্র্যাকটিস করতেছি। তো দেখা গেছে আর্ন যদিও আসতো তখন আরো পরে আসতো, আরো 3-4 মাস পরে আসতো। বাট কিছু করার ছিল না। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আমরা আসলে হ্যাকারকে এরকম সুযোগ দিব না। আমরা কি করবো, আমরা এটাকে অফ করে দিব, যেন আসলে হ্যাকার যদি কোনো কারণে আমার সাইট সম্পর্কে কিছু জানতে চায়, সে যেন দেখতে পায় যে আমার সাইটটা আসলে আগে থেকেই সিকিউরিটি, সাইবার সিকিউরিটি আমার সাইটটা আগে থেকেই। ঠিক আছে, আমরা এর জন্য আসলে কি করবো, আমাদের এর জন্য আমরা একটা কোড বসাতে হবে, কোডিং ইউজ করতে হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা প্লাগইন দিয়েও ইউজ করতে পারি, বাট আমরা প্লাগইন ইউজ করবো না কিসের জন্য, কারণ প্লাগইন তো আমাদের ইউজ করতেই হবে, ব্যবহার করতেই হবে, কিন্তু আমরা চেষ্টা করবো কম প্লাগইন ইউজ করার জন্য, কারণ প্লাগইন ইউজ করলে আসলে স্লো হয়, সাইট একটু হ্যাং হয়। তো আসলে যেগুলো আসলে কোডিং দিয়ে খুব ভালো করে করা যায়, আমরা সেক্ষেত্রে কোডিংটা ইউজ করবো। আচ্ছা, কিছু আমি কোডিং এ এক্সপার্ট না, কিন্তু কিছু কিছু কোডিং আছে যা আসলে আমি জানার জন্য আগে থেকে জেনে থাকি বা প্র্যাকটিস করতে করতে অনেকগুলোই প্র্যাকটিস করে থাকি। আমি আপনাদের একটা কোডিং সাইটের জন্য আমি একটা শীট রেডি করে দিই। আচ্ছা, কোডিং এর ব্যাপারটা কিন্তু খুবই সেনসিটিভ একটা বিষয়। কেমন সেনসিটিভ একটা বিষয়, কোডিং যারা করে, যারা দেখবেন ওয়েব ডেভেলপার বা হচ্ছে এরকম কোড নিয়ে কোডিং করে, সাইট ডেভেলপমেন্ট করে, ওনারা কিন্তু ঠান্ডা মাথায় ফ্রেশ মাথায় কাজ করে। ধরেন সারা রাত যদি কাজ করে, তাহলে হয়তো কাজ করার আগে 6 ঘন্টা ঘুমাইছে, বা 3টার সময় ঘুম থেকে উঠে কাজ করছে, বা অনেকে ফজর নামাজ পড়ে কাজ করে, অনেকে সকালে কাজ করে। আমরা তো আমরা সাইট করার ক্ষেত্রে আমরা খুব মর্নিং টাইমটা খুব ইউজ করি, কারণ এই সময় মাথা ঠিক থাকে আর কি। সাইট ডেকোরেশনের ক্ষেত্রে আমরা মর্নিং টাইম ইউজ করি। তো যারা আসলে কোডিং ইউজ করে ওনারা তো আরো সেন্সিটিভ থাকে, দেখা গেছে একদম নীরব একটা সাইলেন্ট পরিবেশে কাজ করেন, কারণ কোড যদি একটা ভুল হয় আপনার সাইট, মনে করেন আপনার সাইট নাই, শেষ, এরকম হয়ে যায়। যেমন যদি আপনাকে বলি, যেন বলতেছিলাম ম্যাথ, ম্যাথটা অনেক খুব মজার না, যারা ইন্টারেস্ট ফিল করে অনেক সুন্দর সুন্দর ম্যাথ করতে পারে। আপনারা তো মনে হয় যারা 2010 সালের আগে এসএসসি পাস করছেন, তারা জানবেন, হ্যাঁ, এসএসসি বা এইচএসসি পাস করছেন, যে বীজগণিতে এক, ধরেন আপনি একটা ম্যাথ করলেন, সেটা হচ্ছে 15 লাইন হয়েছে বা 10 লাইন হয়েছে, সব ঠিক আছে, আপনার আনসারও ঠিক আছে, কিন্তু 9 নম্বর লাইনে এসে আপনি প্লাস মাইনাসে ভুল করছেন। আগের টিচাররা বা আগে যারা পরীক্ষক ছিল, তখন আপনার এই ম্যাথটা যে মানে আপনি মার্ক পাইতেন না, জিরো হইতো। মনে আছে আপনাদের, যারা যারা আগে ছিলেন, কে কে আসছিলেন আগে? বান্না ভাই, আপনি কত সালে এসএসসি পাস করছেন? আপনি তো জানার কথা। তারপরে এই যে 2008 সোহান সালে ভাই জানবেন। হ্যাঁ, তাহলে তো আপনি জানেনই যে একটা প্লাস মাইনাসে যদি ভুল হইতো, আপনার 9টা 10টা লাইন করলেও আপনার ওটা কোনো ভ্যালু ছিল না, আবার সেটার জন্য জিরো আপনার জিরো জিরো ডিরেক্ট পাইতেন। জিরো করে দিত ভাইয়া, একদম জিরো, কোনো উপায় নেই। তারপরে বিগ সোহান জিরো। ভাইয়ের ব্যাপারটা জানবেন, আর কারা কারা আসলে শাহিন রাজা আমি ভাইও জানি না। জানতো। জি স্যার। শাহিন রাজা ভাই জানেন? হ্যাঁ, তো আগে ব্যাপারটা এরকম ছিল যে কোডিং এর ক্ষেত্রে, কিন্তু এখন যদি আপনারা মার্ক পান, দেখা গেছে যতক্ষণ পর্যন্ত ভুল না হয়েছে ওই সময় ওইটুকু পর্যন্ত মার্ক পান, এই সুযোগগুলো আগে ছিল না। কোডিং এর ক্ষেত্রে ঠিক সেম, মানে আপনার কিন্তু এরকম সুযোগ নেই কোডিং এর ক্ষেত্রে যে আপনি লাস্টের দিকে এসে ভুল করলেন, ওইটুকু পর্যন্ত আপনার কাজ চলবে, এরকম না। একটু ভুল করবেন তো সব শেষ। ঠিক আছে, তো ভুল করা যাবে না, কোডিং লেখার সময় ভুল করা যাবে না। ঠিক আছে, আমি একটা কোড লিখছি, DI কোডিংটা আসলে একদম ম্যাথের মতো, যদি বুঝতে পারেন খুবই মানে খুবই সুন্দর একটা বিষয়। যদি আমি কোডিং নলেজ আমার খুব কম, আমি পারি না, আমার মাঝে মাঝে শিখতে ইচ্ছা হয়, কিন্তু এত কঠিন, মানে এত টাইম দিতে হয়। স্যার কোডিং এ প্রচুর টাইম লাগে স্যার। হ্যাঁ, কোডিংটা খুবই, কিন্তু আমার কোড খুব শিখতে ইচ্ছা হয়, কেন জানেন? আমিও মাঝে মাঝে আমার খুব ইচ্ছা, আমি খুব বড় ধরনের একটা হইতে যেন পারি, সাইবার সিকিউরিটি হইতে পারি, এরকম মানে খুব ইচ্ছা হয় মাঝে মাঝে, কিন্তু আসলে ধৈর্য হয় না।
মানে এত কিছু মেনটেন করার পরে আর ধৈর্যটা হয় না। আমরা কি করবো, এটা সি প্যানেলে আমরা দিয়ে আসবো। হ্যাঁ, সি প্যানেল কোথায়, এই যে হচ্ছে সি প্যানেল। আমরা এখানে ফাইল ম্যানেজারে চলে যাব। না কোডিং বলতে ফাইল কিছু ম্যানেজার লেখা, এই যে একটা কোড। ওটা তো কিছু হচ্ছে লিখলেন অবশ্যই আপনি, একটা জাস্ট যে ডাইরেক্টর ব্রাউজিং হ্যাঁ অপশনাল ইন্ডেক্সেস। হ্যাঁ, কোড বলতে আসলে কি বোঝেন স্যার? না আমি ভাবছিলাম হয়তো বা ওই সংখ্যা টংখ্যা থাকবে, বিভিন্ন সিম্বল ইউজ হবে। আমি তো সিম্বল তো দুইটা লিখছি, এটা সহজ কোডটা ওয়ার্কশপ সংখ্যা না। আচ্ছা হ্যাঁ, আমি তো লিখছি সহজটা, কারণ আমি তো সহজ গুলা পারি, আমি তো কঠিন গুলা পারি না। দেখাচ্ছি আপনাকে। নাজমুল স্যার এটা কোডিং দেখাবেন স্যার, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখানে এসে এসটি অ্যাক্সেস নামে এই অপশনে আমরা ঢুকবো। তবে একটু খেয়াল করেন, এই এসটি অ্যাক্সেসটা হচ্ছে প্রত্যেকটা সাইটের মাদার কোডের বলা হয়ে থাকে। এখানে যদি কোনো কারণে ভুল করেন, আপনার সাইট কোনো কারণে না, একেবারে চিরন্তর শেষ হয়ে যাবে, ইহো জীবন আর খুঁজে পাবেন না। তো এখানে অনেক বড় বড় কোডিংরা যারা আসে খুব সাবধানে কাজ করে। তো আপনাকে বলবো সাবধানে কাজ করবেন, কোনো কিছু মিসিং না হয় যখন আপনারা প্র্যাকটিস করবেন। আমরা এখানে ক্লিক করব। জি, ওহো, এখানে তো মেবি কাজ করবে না। হ্যাঁ, সকালের ক্লাসে কাজ করে নাই। দেখেন কেন কাজ করবে না, দেখেন সে ইরর দেখাচ্ছে। সে আসলে আসলে আপনাদেরকে আর ফ্রি দিতে চাচ্ছে না। সে আর কত ফ্রি দিবে বলেন? অনলাইন ফাইল ম্যানেজার আসার পরে খেয়াল করে এটা কেমন ব্যাপারটা। অনলাইন ফাইল ম্যানেজার, যদি এটা ফাইল ম্যানেজার থাকবে, এখানে এসে সে আর দিতে চায় না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের দেখাবো কি করে না আমার। আচ্ছা, আমার একটা নতুন একটা ক্লায়েন্ট আছে, সে হয়তো কিছুদিন ধরে হয়েছে, 1.5 মাস ধরে একটা ক্লায়েন্টের কাজ করতেছি, নতুন ক্লায়েন্ট। তো ওর সাইটটা দিয়ে আমি দেখাচ্ছি, দাঁড়ান যদি না আসে। একদম দেখাবে না সে। ফ্রি আর কত নিবে বলেন? ফ্রি আর দেখাবে না। আচ্ছা, আমি আমার ক্লায়েন্টের সাইটটা একটু শেয়ার করি আপনাদের সাথে। নাইত ভাই, সাইটটা দেখিয়ে ব্রেক হ্যাঁ, দিয়ে দেবেন। সাইট দেখবেন। হ্যাঁ মানে ওই যে আপনি বললেন সাইট দেখাবেন, বলছি সাইটটা দেখিয়ে ব্রেক দিয়ে দেবেন। ক্লায়েন্টের সাইট এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। এই যে সি প্যানেলে, আমরা সি প্যানেলে ঢুকতেছি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ক্লায়েন্টেরই। আচ্ছা, ওকে, ডান। এখানে দেখেন আমরা কি করব, ফাইল ম্যানেজার আসবো। হ্যাঁ, ফাইল ম্যানেজার এসে ডট এক্সটি অ্যাক্সেস নামে একটা অপশন আছে। এই যে ওই আচ্ছা, ডট এক্সটি অ্যাক্সেস যদি না থাকে, আমরা পাবলিক এইচটিএমএল ক্লিক করব, ডাবল ক্লিক করব। এই যে এখন পেয়ে যাব এই যে ডট এক্সটি অ্যাক্সেস। হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করে এডিট লিখবো, সরি এডিট চাপবো, নট লিখবো। তারপর আবার এডিটে যাব। এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে কোডিং। ঠিক আছে, এই কোডগুলো লিখে লিখে কাজ করতে হয়। ঠিক আছে, আপনার এখানে যদি কোথাও কোনো ভুল করে, তাহলে আপনার সাইট কাজ করবে না। ঠিক আছে, আমি তো মাত্র 2 লাইন লিখছি, আমি সহজ যেগুলো লিখছি, নাইত কঠিন তো ভাই, আমি পারি না। এটা পেস্ট করে দেওয়া যায় না? এটা পেস্ট করে কোথায় দেব? না আমি অন্য কোথা থেকে যদি কপি করে এনে পেস্ট করে দিই। আরে না মানে না ভাই, কোথায় পেস্ট করবেন, মানে কেন পেস্ট করবেন আমাকে একটু বলেন। আপনার তো সাইট রেডি করাই আছে, আপনার তো পেস্ট করার দরকার নেই। আপনার সি প্যানেলে এরকম অটো রেডি আছে। তো আপনি যখন নতুন না একটা সাইট আপনি তৈরি আপনি করবেন, যে সাপোজ বললেন আপনাদের কেবল সাইট লেখা করবেন, লাগবে। না এখানে তো লেখা আছে, আমি জাস্ট এখানে একটা কোড বসাবো। এই কোডটা আমি লিখবো কিভাবে? আমি কি এত বড় কোড লিখতে পারবো? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝছি। জাস্ট আপনাদেরকে অফ ডিরেক্টরি অফ করার জন্য একটা ছোট্ট একটা কোড আছে, এটা এসে বসায় দেবো। আচ্ছা দেখেন, আচ্ছা এখানে দেখেন ডিসেবল আছে লিস্টিংটা। তা আমরা কি অফ ডিরেক্টরি কোনটা অফ করব? ব্রাউজিংটা। আমরা যে কোডটা লিখছি, এই কোডটা কি করব, এই যে এই ইন প্রসেসে এসে এখানে একটা ইন্টার চাপবো। ইন্টার চেপে তারপর কন্ট্রোল ভি দিয়ে আমরা আমাদের যে ব্যাপারটা আছে এটা এনে, তারপর আমি যে এখানে সেভ চেঞ্জ দিব। ঠিক আছে, সেভ চেঞ্জ দিলে এখান থেকে অটোমেটিক সেভ চেঞ্জ নিয়ে নেবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমাদের এখানে এসে আমরা কই যাব, সি প্যানেল আসবো, সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার আসবো, ফাইল ম্যানেজার থেকে এসটি অ্যাক্সেস থেকে এই এখানে এসে এই যে
ইন প্রসেস হ্যাশ এন্ড প্রসেস থেকে ইন্টার চাপবো চেপে আমরা আমাদের কোডটা বসে দিয়ে এখানে সেভ চেঞ্জ দেব। ঠিক আছে, সেভ চেঞ্জ দিলে অটো হয়ে যাবে। আচ্ছা আমি এটা আপনাদের সেভ করে দেখাচ্ছি না, কারণ এটা তো ক্লায়েন্টে, ওর কাজ তো এর কাজ তো এটা আমার না। হ্যাঁ, ওর সাথে এখনো আসলে ডিল শেষ হয় নাই, ডিল হচ্ছে এখনো 1.5 মাস জন্য। আচ্ছা অচিরে শেষ হয়ে যাবে ডিল, ও আসলে একটু ভ্যাকেশনে আছে। ওকে ডান। আচ্ছা নেক্সট আমাদের কি টপিক, নেক্সট হচ্ছে ডিসেবল পোস্ট রিভিশন। আচ্ছা নেক্সট আমাদের 3টা টপিক আছে, তো 3টা টপিক যাওয়ার আগে আমি একটু ব্রেক থেকে আসি, ঠিক আছে? ওকে স্যার। আমরা 20 মিনিট একটা ব্রেকে যাচ্ছি, আমাদের একটু মাইন্ডটা ফ্রেশ করা দরকার না? জি নাহিদ ভাই, অনেক কিছু ঢুকে গেছে মাথায়, কিছু বুঝতে পারছি না। অনেক কিছু ঢুকে গেছে। হ্যাঁ।